আজকের ভিডিওতে আমরা দেখব ক্লাইন কিভাবে শার্লক মরিয়ার্টি নামে ব্যাকলুন্ডের অন্ধকার ডিটেকটিভ জগতে পা রাখে। লর্ড অব দ্য মিস্ট্রিজের চ্যাপ্টার 271 থেকে 280 এর বিস্তারিত আলোচনা। তবে দেরি না করে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি ব্যাকল্যান্ড শহরের চেরুট বোরোর ১৯ নম্বর হোপ স্ট্রিটের এক রহস্যময় প্রেক্ষাপট, যা টরস্ক নদীর একেবারে কোল ঘেঁষে অবস্থিত। এই এলাকাটি ব্যাকল্যান্ডের ব্যস্ত জীবনের একটি ভিন্ন চিত্র তুলে ধরে, যেখানে পথচারীরা ঘরবাড়ির ফাঁকফোকর দিয়ে নদীর সেই ঘোলাটে অথচ বিশাল জলরাশি দেখতে পায়। ডেইলি অবজারভারের অভিজ্ঞ রিপোর্টার মাইক জোসেফ একটি ঘোড়ার গাড়ি থেকে নামলেন এবং তার সাথে ছিলেন ক্লেইন মোরেন্তি। ক্লেইনের পরনে ছিল একটি মার্জিত কালো ডাবল ব্রেস্টেড স্যুট, মাথায় হাফ টপ হ্যাট এবং চোখে ছিল অভিজাত সোনার ফ্রেমের চশমা। মাইক সামনের একটি ৩ তলা ধূসর নীল রঙের দালান দেখিয়ে ক্লেইনকে বললেন যে এটিই হল গোল্ডেন রোজ, যা চেরুট বোরো এবং ব্যাকল্যান্ড ব্রিজ এলাকার মধ্যে সবচেয়ে নামকরা এবং সেরা বৈধ পতিতালয় হিসেবে পরিচিত। এর দরজা প্রতিদিন দুপুর ৩টায় খোলে এবং মধ্যরাত পেরিয়ে রাত ২টা পর্যন্ত এখানে খদ্দেরদের আনাগোনা থাকে। ক্লেইন মনে মনে চিন্তা করলেন যে এটি যদি এই অঞ্চলের সেরা বৈধ জায়গা হয়, তবে নিশ্চয়ই এখানে এর চেয়েও উন্নত কিন্তু অবৈধ অনেক স্থান লুকিয়ে আছে। দালানটির মূল প্রবেশদ্বারে কোনো সাধারণ সাইনবোর্ড বা নামফলক ছিল না, বরং সেখানে একটি চমৎকার সোনালী গোলাপের নকশা খোদাই করা ছিল, যা আভিজাত্যের ইঙ্গিত দিচ্ছিল। মাইক যখন দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন, ক্লেইন তৎক্ষণাৎ এক বিচিত্র মিশ্র সুগন্ধি অনুভব করলেন, যা কিছুটা কটু হলেও পরিবেশের সাথে মিশেছিল, এবং একই সাথে এক শান্ত অথচ অত্যন্ত ইঙ্গিতপূর্ণ সুর সেখান থেকে ভেসে আসছিল। হলের ভেতরে প্রবেশ করতেই ক্লেইন খুব সতর্কভাবে চারপাশ পর্যবেক্ষণ করে দেখলেন যে হলের প্রবেশদ্বারের দুই পাশে এবং প্রতিটি কোণে কালো কোট এবং হাফ টপ হ্যাট পরা দীর্ঘদেহী বাউন্সাররা দাঁড়িয়ে আছে। যেহেতু এটি একটি বৈধ ব্যবসা প্রতিষ্ঠান, তাই এখানকার শান্ত পরিবেশ বজায় রাখা এবং বিশেষ করে মাতাল ও অভদ্র খদ্দেরদের সামলানোর জন্যই এই রক্ষীদের মোতায়েন করা হয়েছে। হলের চারপাশ ঘিরে চমৎকার সব সোফা, আরামদায়ক চেয়ার এবং একটি বড় পিয়ানো সাজানো ছিল, এবং ঠিক মাঝখানের অংশটি রাখা হয়েছিল নাচের জন্য। সেখানে বিভিন্ন বয়সী নারীরা বসেছিলেন, যাদের চুলের রং ছিল নজরকাড়া, কারো সোনালি, কারো গাঢ় বাদামি, কারো ফ্যাকাশে হলুদ, আবার কারো ছিল কুচকুচে কালো। তাদের মধ্যে কেউ ছিলেন বেশ অভিজ্ঞ ও পরিণত, কেউ বা ছিলেন অত্যন্ত লাজুক ও কিশোরী, যারা তখনও পৃথিবীর কঠোরতা শেখেনি। এই নারীরা কেউ সুরের মূর্ছনা উপভোগ করছিলেন, কেউ বা একে অপরের সাথে ফিসফিস করে হাসাহাসি ও গল্পে মেতেছিলেন, আবার কেউ কেউ পিয়ানোর সুরের মাঝে একাগ্র মনে সংবাদপত্র বা ম্যাগাজিন পড়ছিলেন। যেহেতু সময়টা ছিল মাত্র দুপুর 3:30, তাই খুব বেশি খদ্দের তখন ছিল না, এবং পুরো পরিবেশটা দেখে মনে হচ্ছিল এটি কোনো প্রতিতালয় নয়, বরং একটি মার্জিত বল নাচ বা কোনো উচ্চবিত্তের সামাজিক অনুষ্ঠান। মাইক জোসেফ ক্লেইনকে জানালেন যে রাত 8টার পর এলে এখানে কিছু বিশেষ পারফরমেন্স দেখা যায়, যা বেশ রোমাঞ্চকর। নিয়ম অনুযায়ী কেউ যদি কোনো নারীকে পছন্দ করেন, তবে তাকে নাচের জন্য আমন্ত্রণ জানাতে পারেন, এবং নাচের তালে তালে সুন্দর সুরের মাঝে তার সাথে তার সেবার মূল্য নিয়ে দরদাম করা যায়। যদি দুপক্ষ সম্মত হয়, তবে তারা উপরের তলার কোনো নির্জন রুমে গিয়ে সময় কাটাতে পারেন, এবং টাকা খরচ করলে সারা রাত সেখানে থাকা সম্ভব। কথা বলতে বলতে মাইক হঠাৎ তার আগের ভদ্রতা ও গাম্ভীর্য সরিয়ে কিছুটা চটুল আচরণ করতে শুরু করেন, যা ক্লেইনকে কিছুটা অবাক করে দেয়। তিনি এগিয়ে গেলেন এক তরুণী কিশোরীর দিকে, যার বয়স বড়জোর 15 বা 16 হবে। ক্লেইন তার এই আচমকা পরিবর্তন দেখে কিছুটা বিভ্রান্ত হলেন, কিন্তু পেশাদারিত্বের কারণে তিনি ক্লেইনের পেছনেই থাকলেন। মাইক নিচু স্বরে ক্লেইনকে ব্যাখ্যা করলেন যে মৃত সিবেরের বয়সও মাত্র 16 বছর ছিল, তাই সমবয়সী হিসেবে এই মেয়েটি হয়তো তার বন্ধু হতে পারে এবং এই রহস্যের জট খুলতে সাহায্য করতে পারে। মাইক যখন ক্লেইনকে জিজ্ঞেস করলেন তার কোনো সুন্দরী নারীকে পছন্দ হয়েছে কিনা, ক্লেইন খুব শান্তভাবে উত্তর দিলেন যে তিনি এখানে কেবল তার নিরাপত্তা রক্ষী হিসেবে এসেছেন। মাইক হেসে বললেন যে তিনি কাজ করার সময় কেউ তাকে পর্যবেক্ষণ করুক তা পছন্দ করেন না, তাই ক্লেইন পরিস্থিতি বুঝে বাইরে পাহারায় থাকার কথা জানিয়ে পেশাদার ভঙ্গি বজায় রাখলেন। ক্লেইন দাঁড়িয়ে থেকে দেখছিলেন যে মাইক কিভাবে সেই তরুণীর সাথে ধীর লয়ে নাচছেন, এবং একই সাথে তিনি লক্ষ্য করলেন যে সেখানে একজন বয়স্ক ভদ্রলোকও আছেন, যার চুলের পাশগুলো পেকে সাদা হয়ে গেছে। ক্লেইন ভাবছিলেন যে ব্যাকল্যান্ড শহরটি বাইরে থেকে যতটা জমকলাক মনে হয়, এর ভেতরে ততটাই অন্ধকার রহস্য লুকিয়ে আছে। কিছুক্ষণ পর মাইক বিরক্ত হয়ে ফিরে এলেন এবং বেশ অসন্তোষ প্রকাশ করে বললেন যে মেয়েটি অনেক বেশি দাম চাইছে। তবে ক্লেইনের কাছে আসার পর তিনি নিচু স্বরে এক চাঞ্চল্যকর তথ্য দিলেন যে মেয়েটি সিবেরকে চিনত, কিন্তু গোল্ডেন রোজের মালকিন ম্যাম লোপেজ কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে সিবেরের ব্যাপারে যেন কারো সাথে কোনো কথা না বলা হয়। এই নিয়ম অমান্য করলে ভয়াবহ শাস্তির হুমকি দেওয়া হয়েছে, যা মনে পড়তেই সেই অসহায় মেয়েটি ভয়ে শিউরে উঠছিল।
মাইক তখন সরাসরি ম্যাম লোপেজের সাথে কথা বলার পরিকল্পনা করেন এবং ক্লেইনকে তার সুরক্ষার পূর্ণ দায়িত্ব নিতে বলেন। ক্লেইন তাকে স্পষ্টভাবে সতর্ক করে দিলেন যে কোনো প্রতিকূল পরিস্থিতি তৈরি হলে মাইককে অবশ্যই ক্লেইনের নির্দেশ মানতে হবে। হলের এক কোণে সিঙ্গল সোফায় বসা ছিলেন ম্যাম লোপেজ, যিনি ছিলেন একজন অত্যন্ত সুন্দরী এবং আকর্ষণীয় নারী, যার মুখে ছিল চড়া মেকআপ এবং পরনে ছিল একটি ঝলমলে পোশাক। মাইক তার সাথে কথা বলার সুযোগ খুঁজলেও লোপেজ প্রথমে নিজেকে অসুস্থ বলে অজুহাত দিয়ে এড়িয়ে যেতে চান এবং নারীদের সেই বিশেষ দিনগুলোর কথা উল্লেখ করেন। অবশেষে মাইক তার সাংবাদিক পরিচয়পত্র বের করেন এবং সিবেরের মামলার ব্যাপারে সরাসরি জানতে চান। এতে লোপেজের চেহারা কালো হয়ে যায় এবং তিনি অত্যন্ত বিরক্তি প্রকাশ করে বলেন যে তিনি পুলিশকে সব জানিয়ে দিয়েছেন। তিনি দাবি করেন যে সিবের একজন অনাথ ছিল, যাকে তিনি দত্তক নিয়েছিলেন, এবং ঘটনার রাতে সে এক খদ্দেরের আমন্ত্রণে বাইরে গিয়েছিল এবং ফেরার পথে ভোরে তার মৃত্যু হয়। এরপর তিনি ক্লেইন ও মাইককে সেখান থেকে চলে যেতে বলেন এবং বাউন্সারদের নির্দেশ দেন তাদের সরিয়ে দিতে। ক্লেইন তার স্পিরিট ভিশন ব্যবহার করে লক্ষ্য করেন যে লোপেজের কথা বলার ভঙ্গি এবং তার চোখের নড়াচড়া প্রমাণ করছে যে তিনি পুরোপুরি মিথ্যা বলছেন। লোপেজ কথা বলার সময় সরাসরি মাইকের চোখের দিকে তাকাচ্ছিলেন না এবং তার শারীরিক ভঙ্গি ছিল অত্যন্ত রক্ষণাত্মক ও উত্তেজিত। ক্লেইন তার বিশ্লেষণ দিয়ে মাইককে বুঝিয়ে বলেন যে লোপেজ অবশ্যই কিছু গোপন করছেন। লোপেজ যখন হলের এক কোণে তার নিজস্ব লাউঞ্জের দিকে যাচ্ছিলেন, মাইক তখন তাকে অনুসরণ করার জেদ ধরেন। লোপেজের রুমের সামনে দুইজন বাউন্সার পাহারায় ছিল এবং মাইক ক্লেইনকে প্রস্তাব দেন তাদের দ্রুত সরিয়ে দিতে পারলে তিনি তাকে অতিরিক্ত 5 পাউন্ড দেবেন। ক্লেইন রাজি হন এবং অত্যন্ত ক্ষিপ্র গতিতে প্রথম বাউন্সারের পেটে ঘুষি মারেন এবং তার ঘাড়ের পেছনে এক শক্তিশালী আঘাতে তাকে অজ্ঞান করে দেন। দ্বিতীয় বাউন্সারটি কিছু বুঝে ওঠার আগেই ক্লেইন তার মুখ চেপে ধরেন এবং পেটে প্রচণ্ড আঘাত করেন যাতে সে শব্দ করতে না পারে। বাউন্সারটি ব্যথায় নুয়ে পড়ে এবং ক্লেইন অত্যন্ত নিপুণভাবে তাকে মাটিতে শুইয়ে দেন যাতে কোনো শব্দ না হয়। এরপর তারা লোপেজের রুমের দরজা একটু ফাঁক করে ভেতরে প্রবেশ করেন। তারা হঠাৎ শুনতে পান লোপেজ রাগত স্বরে কাউকে বলছেন যেন কাপিমকে খবর দেওয়া হয় আগামী কয়েকদিন যেন গোল্ডেন রোজে কোনো লোক না পাঠানো হয়। এই কাপিমকে হতে পারে তা নিয়ে ক্লেইন ও মাইক দুজনেই প্রবল বিস্ময় প্রকাশ করেন। বিপদ বুঝতে পেরে ক্লেইন দ্রুত মাইককে নিয়ে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেন এবং যাওয়ার সময় পাশের দরজার তালাটি নষ্ট করে দেন যাতে ভেতর থেকে কেউ সহজে বের না হতে পারে। গোল্ডেন রোজ থেকে বেরিয়ে রাস্তায় আসার পর মাইক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং ক্লেইনের অসামান্য লড়াইয়ের দক্ষতার প্রশংসা করেন। তিনি ক্লেইনকে তার পাওনা 5 পাউন্ডের একটি নোট বুঝিয়ে দেন এবং বলেন যে কাপিমের রহস্য তাকে খুঁজে বের করতেই হবে। ক্লেইন যখন নিজের গন্তব্যে যাওয়ার জন্য একটি পাবলিক ক্যারেজের জন্য অপেক্ষা করছিলেন, তখনই একটি ঘোড়ার গাড়ি থেকে নেমে এলেন সেই নীল চোখের এবং সাদা চুলের ভদ্রলোক যাকে ক্লেইন ভেতরে দেখেছিলেন। তিনি নিজেকে গোয়েন্দা আইজেনগার্ড স্ট্যান্টন হিসাবে পরিচয় দেন এবং জানান যে তিনি পুলিশকে এই মামলায় সাহায্য করছেন। ক্লেইন তখন বুঝতে পারেন যে এই অভিজ্ঞ গোয়েন্দাও আসলে সেখানে খদ্দের সেজে তথ্য সংগ্রহ করতে এসেছিলেন এবং রহস্যের জাল আরও গভীরে বিস্তৃত। এভাবেই ব্যাকল্যান্ডের অন্ধকার অলিগলিতে লুকিয়ে থাকা সত্যগুলো ক্লেইনের সামনে একে একে আসতে শুরু করে, যা এই পুরো কাহিনীকে অত্যন্ত রোমাঞ্চকর করে তোলে। গল্পের শুরুতেই আমরা দেখি শার্লক মরিয়ার্টি ওরফে ক্লেইন মোরেন্টি ব্যাকলুন্ডের কুয়াশাচ্ছন্ন এবং রহস্যময় অপরাধ জগতের এক নতুন অধ্যায়ে প্রবেশ করছেন। ক্লেইন যখন আইসেনগার্ড স্ট্যান্টন নামক একজন অত্যন্ত দুঃখ গোয়েন্দার মুখোমুখি হন, তখন থেকেই এই কাহিনীর মোড় এক নাটকীয় দিকে ঘুরতে শুরু করে। স্ট্যান্টন নিজেকে একজন সহকর্মী হিসাবে পরিচয় দিলেও তার প্রভাব এবং পরিচিতি ছিল অনেক গভীর। এমনকি সিভেলাস ইয়ার্ডের মতো পুলিশের বড় সংস্থাও গুরুতর সিরিয়াল কিলিং মামলায় তার সরাসরি সহায়তা নিচ্ছিল। ক্লেইন মনে মনে অবাক হয়েছিলেন যে কেন এই ধরনের অতিপ্রাকৃত বা শয়তানের উপাসনা সংক্রান্ত মামলাগুলো নাইট হক, মানডেটেড পানিশার বা মেশিনারি হাইভ মাইন্ডের মতো বিশেষ আধ্যাত্মিক সংস্থাকে না দিয়ে সাধারণ পুলিশের মাধ্যমে একজন ব্যক্তিগত গোয়েন্দার কাছে পাঠানো হয়েছে। ব্যাকলুন্ডে ঘটে যাওয়া 11টি সিরিয়াল খুনের ঘটনা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং সিভেলাস ইয়ার্ড পুলিশ বিভাগ প্রচণ্ড চাপের মুখে ছিল। তারা হয়তো এই মামলাটি দ্রুত সমাধান করার জন্য কোনো বিশেষ সংস্থাকে ডাকার বদলে একজন ব্যক্তিগত গোয়েন্দার মেধাকেই বেশি গুরুত্ব দিয়েছিল। ক্লেইনের মনে অনেক প্রশ্ন উকি দিলেও তিনি বাইরে থেকে ছিলেন অত্যন্ত শান্ত এবং এক মার্জিত হাসির আড়ালে নিজের আসল বিয়ন্ডার রূপটি লুকিয়ে রেখেছিলেন। ক্লেইন যখন স্ট্যান্টনের ভাড়া করা ঘোড়ার গাড়িতে ওঠেন, তখন তিনি সেখানে একজন বাদামি চুলের তরুণ সহকারীকে দেখতে পান।
স্ট্যান্টন নিজে ছিলেন বেশ রোগা এবং তার মুখমণ্ডল ছিল কৌণিক। তিনি অত্যন্ত ভদ্রভাবে ক্লেইনকে বসার অনুরোধ জানান। এমনকি ক্লেইনের মনে যাতে কোনো ভয় বা অনিরাপত্তার সন্দেহ না জাগে সেজন্য তিনি গাড়ির দরজা পর্যন্ত বন্ধ করেননি এবং কোচওয়ানকে গাড়ি চালাতে নির্দেশ দেননি। ক্লেইন খুব সচেতনভাবে একজন সাধারণ গোয়েন্দার মতো আচরণ করার চেষ্টা করেন। তিনি নিজের মধ্যে এক ধরনের দ্বিধা এবং ভয় ফুটিয়ে তোলেন, যাতে স্ট্যান্টন তাকে অতি সাধারণ একজন মানুষ হিসাবেই গণ্য করেন। তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল ম্যাম লোপেজ নামক এক মহিলার গতিবিধি। স্ট্যান্টন জানতে চেয়েছিলেন ক্লেইন ম্যাম লোপেজকে অনুসরণ করে কি বিশেষ তথ্য জানতে পেরেছেন। ক্লেইন প্রথমে গোয়েন্দাদের পেশাগত গোপনীয়তার দোহাই দিয়ে তথ্য দিতে অস্বীকার করার ভান করেন, কিন্তু স্ট্যান্টন যখন জানান যে তিনি সরাসরি সিভেলাস ইয়ার্ডের পক্ষ থেকে প্রশ্ন করছেন এবং তথ্য দেওয়ার বিনিময়ে 2 পাউন্ড অর্থ অফার করেন, তখন ক্লেইন আর দেরি না করে রাজি হয়ে যান। ক্লেইন তাকে জানান যে ম্যাম লোপেজ তার অধীনস্থদের নির্দেশ দিচ্ছিলেন যেন আগামী কয়েকদিন কুখ্যাত ক্যাপিমের কাছে কোনো মেয়ে বা অন্য কাউকে না পাঠানো হয়। ক্যাপিম নামটা শোনার সাথে সাথেই স্ট্যান্টন যেন সব রহস্যের জট খুলে ফেলেন। ক্লেইন যখন অবাক হয়ে জানতে চান যে স্ট্যান্টন কি ক্যাপিমকে চেনেন, তখন স্ট্যান্টন এক রহস্যময় হাসির সাথে জানান যে ক্যাপিম চেরুড বড়োর অন্যতম বিতর্কিত এবং ঘৃণ্য একজন প্রভাবশালী ব্যক্তি। ব্যাকলুন্ডের সাধারণ মানুষের কাছে ক্যাপিম এক মূর্ত আতঙ্কের নাম। সেখানে প্রায়ই নির্জন রাস্তা থেকে নিরপরাধ মেয়েদের অপহরণ করা হয় এবং দীর্ঘদিন পর তাদের বিভিন্ন বৈধ বা অবৈধ পতিতালয়ে খুঁজে পাওয়া যায়। লোকমুখে শোনা যায় যে এই সমস্ত জঘন্য অপরাধের মূল কারিগর হল ক্যাপিম, যার হাত নিষ্পাপ মেয়েদের রক্তে এবং কলঙ্কে মাখা। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাব এবং সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সাথে তার গভীর সুসম্পর্ক থাকার কারণে সে এখনও আইনের ধরাছোঁয়ার বাইরে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। এই নিষ্ঠুর সত্য শোনার পর ক্লেইনের মনে প্রচণ্ড ঘৃণা জন্মালেও তিনি একজন সাধারণ মানুষের মতো দীর্ঘশ্বাস ফেলে বাস্তবতাকে মেনে নেওয়ার ভান করে স্ট্যান্টনের কাছ থেকে বিদায় নেন। বিদায় নেওয়ার আগে স্ট্যান্টন ক্লেইনের লড়াই করার ক্ষমতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ক্লেইন নিজেকে শার্লক মরিয়ার্টি হিসাবে পরিচয় দিয়ে সেখান থেকে দ্রুত সরে পড়েন। কিন্তু গল্পের আসল রহস্যময় মোড়টি আসে তখন, যখন স্ট্যান্টন তার পকেটে থাকা একটি পিতলের তৈরি অলংকার বের করেন। এই অলংকারটি ছিল একটি ছোট চোখের ছবি সংবলিত ছোট বইয়ের মতো, যা ক্লেইনের অলক্ষ্যে অনেক কিছু পর্যবেক্ষণ করছিল। স্ট্যান্টন তার সহকারীকে বোঝাচ্ছিলেন যে ক্লেইনের সাজসজ্জা বা গেট আপ ছিল বেশ অস্বাভাবিক। ক্লেইন সোনার ফ্রেমের চশমা পরেছিলেন, যা মূলত শিক্ষিত এবং মার্জিত মানুষের প্রতীক, কিন্তু তার মুখে ছিল অগোছালো দাড়ি, যা তাকে বেশ বুনো বা বর্বর দেখাচ্ছিল। স্ট্যান্টনের তীক্ষ্ণ পর্যবেক্ষণে উঠে আসে যে যারা সোনার ফ্রেমের চশমা পরে তারা সাধারণত নিজেদের মার্জিত ইমেজ নিয়ে খুব সচেতন থাকে এবং জ্ঞানের প্রকাশ ঘটাতে চায়। কিন্তু ক্লেইনের এই বৈপরীত্য এটাই প্রমাণ করে যে তিনি সম্ভবত নিজের আসল চেহারার আড়ালে কিছু লুকাতে চাইছেন। অন্যদিকে ক্লেইনও কম যান না। তিনি তার স্পিরিট ভিশন বা আধ্যাত্মিক দৃষ্টি ব্যবহার করে স্ট্যান্টনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। ক্লেইন লক্ষ্য করেন যে স্ট্যান্টনের আধ্যাত্মিক রঙে যৌক্তিক চিন্তা ও উদাসীনতার নীল রং এবং আধ্যাত্মিক আধিপত্যের বেগুনি রং সবসময় স্থির ছিল। ক্লেইন জানতেন যে একজন সাধারণ মানুষের পক্ষে এত দীর্ঘ সময় ধরে কোনো আবেগ ছাড়াই এই ধরনের মানসিক অবস্থা বজায় রাখা প্রায় অসম্ভব। মানুষের মনে প্রতিনিয়ত ক্ষণস্থায়ী আবেগ আসা যাওয়া করে, কিন্তু স্ট্যান্টনের ক্ষেত্রে সেটি ছিল একদম ব্যতিক্রম। ক্লেইন নিশ্চিত হন যে হয় স্ট্যান্টন একজন অসাধারণ প্রতিভাবান ব্যক্তি যিনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, অথবা তিনি নিজে একজন উচ্চ পর্যায়ের বিয়ন্ডার বা অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী। এই রহস্যময় সাক্ষাতের পর ক্লেইন ব্যাকলুন্ড ব্রিজ এলাকার দিকে চলে যান এবং সেখানকার 5 বা 6 তলা বিশিষ্ট উন্নত স্থাপত্য শৈলী দেখতে দেখতে নিজের পরবর্তী পরিকল্পনার কথা চিন্তা করতে থাকেন। পরবর্তীতে ক্লেইন যখন আয়রন গেট স্ট্রিটের ব্রেভ হার্টস বারে যান তার বন্ধু মারিকের খোঁজে, তখন তিনি লক্ষ্য করেন পরিস্থিতি বেশ থমথমে। বারে প্রবেশ করতেই ক্লেইন অনুভব করেন যে কয়েকজন অপরিচিত ব্যক্তি তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। কাসপার্স নামক এক বৃদ্ধ তাকে জানান যে মারিক গত 2 দিন ধরে সেখানে আসেননি। ক্লেইন তখনই বুঝতে পারেন যে মারিককে কেউ খুঁজছে এবং সেখানকার পরিবেশ মোটেও স্বাভাবিক নয়। তখনই ক্লেইনের মনে তার বডিগার্ড হিসাবে কাজ করা মিস বডিগার্ডের কথা মনে পড়ে। তিনি চুলচেরা বিশ্লেষণ করে দেখেন যে মিস বডিগার্ড ছিলেন একজন সিকোয়েন্স 5 স্তরের বিয়ন্ডার, যা অত্যন্ত শক্তিশালী একটি স্তর। সাধারণত এই পর্যায়ের একজন ব্যক্তি কোনো চার্চের ডিকান বা বিশপ হওয়ার যোগ্যতা রাখেন এবং তারা চাইলে তাদের নিজস্ব ছোট সংগঠন পরিচালনা করতে পারেন। ক্লেইন অবাক হন যে কেন এত শক্তিশালী একজন ব্যক্তি
মাত্র 1000 পাউন্ডের বিনিময়ে 3 দিনের নিরাপত্তার সাধারণ কাজ নিয়েছিলেন। তার মনে সন্দেহ জাগে যে সম্ভবত মিস বডিগার্ড এবং মারিক দুজনেই কোনো কারণে কোনো শক্তিশালী সংগঠনের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছেন, যারা এমনকি সিকোয়েন্স 5 স্তরের বিয়ন্ডারকেও স্বীকার করার ক্ষমতা রাখে। সবশেষে ক্লেইন যখন বাড়ি ফেরেন তখন তিনি সংবাদপত্রের মাধ্যমে একটি বিয়ন্ডার গ্যাদারিং বা অতিপ্রাকৃত সভার গোপন সংকেত খুঁজে পান। আর্নস্ট ফার্মের একটি বিজ্ঞাপনে আটার দাম, মাখনের দাম এবং চায়ের দামের আড়ালে একটি গাণিতিক সংকেত লুকানো ছিল। বিজ্ঞাপনে আটার দাম ছিল 7 পেন্স, মাখনের দাম 1 সলি এবং লার্ডের দাম ছিল 6 পেন্স। ক্লেইন সেই সংকেতটি ডিকোড করে বুঝতে পারেন যে পরদিন রাত 8টায় একটি গোপন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে প্রবেশের গোপন কোড ছিল দরজায় 7 বার জোরে ধাক্কা দেওয়া, একবার হালকাভাবে এবং মাঝখানে নির্দিষ্ট সময়ের বিরতি রাখা। ক্লেইন অত্যন্ত আগ্রহের সাথে এই সভায় যোগ দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন, কারণ তিনি কিছু গোপন ফর্মুলা বিক্রি করে নতুন অতিপ্রাকৃত উপাদান বা আইটেম কিনতে চেয়েছিলেন। ব্যাকলুন্ডের এই গভীর রহস্য যেন ক্লেইনকে এক অজানা গন্তব্যের দিকে টেনে নিয়ে যাচ্ছিল, যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে নতুন নতুন বিপদ আর রোমাঞ্চ। গল্পের শুরুতেই আমরা দেখি একটি বুধবারের রাত, যখন ঘড়ির কাঁটায় ঠিক 8টা বাজতে 5 মিনিট বাকি। ব্রেভহার্টস বারের পেছনের একটি সরু গলিতে ক্লায়েন মোরেত্তি 5 স্মৃতির উপর ভিত্তি করে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর অবশেষে সেই বাড়িটি খুঁজে পায়, যেখানে মৃদু অন্ধকার মোমবাতির আলো জ্বলছিল। সেদিনের সমাবেশের জন্য সে নিজেকে অত্যন্ত সতর্কতার সাথে একজন শ্রমিকের বেশে সাজিয়েছিল। তার পরনে ছিল একটি সাধারণ ধূসর নীল রঙের ইউনিফর্ম, মাথায় একটি ক্যাপ এবং মুখে একটি নকল দাড়ি লাগানো ছিল, যাতে কোনোভাবেই কেউ তাকে সেই লোকটির সাথে মিলিয়ে না ফেলে যে ইতিপূর্বে ব্ল্যাক স্নেকের কাছ থেকে একটি বস্তু কিনে নিজের ভাগ্য পরীক্ষা করেছিল। ক্লায়েন্ট মনে মনে চাইছিল যেন আই অফ উইজডম এবং সেই অ্যাপোথেকেরই তাকে কোনোভাবেই চিনতে না পারে, কারণ মাত্র 1 সপ্তাহের ব্যবধানে একজন নবাগত বেয়ন্ডার হিসেবে বেশ কিছু পোষণের ফর্মুলা জোগাড় করে নিয়ে আসাটা অত্যন্ত সন্দেহজনক এবং বিপজ্জনক হতে পারে। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সে তার পকেটে হাত দিয়ে আজিকের তামার বাঁশি, সাধারণ ট্যারট কার্ড এবং তার নতুন করে তৈরি করা চার্মগুলোর উপস্থিতি পরীক্ষা করে নেয়। তার এই বিশেষ ইউনিফর্মটি একজন দক্ষ দর্জির মাধ্যমে পরিবর্তন করা হয়েছিল, যার ভেতরে অনেকগুলো ছোট ছোট গোপন পকেট ছিল এবং সেখানে ভেষজ পাউডার ও বিভিন্ন নির্যাসের ধাতব বোতলগুলো রাখা ছিল। একটি দীর্ঘ এবং গভীর দীর্ঘশ্বাস ফেলে ক্লাইন তার অর্ধেক মুখ ঢেকে রাখা ধাতব মাস্কটি পরে নেয় এবং তার ছদ্মবেশের প্রথম ধাপটি সফলভাবে সম্পন্ন করে। এরপর সে তার ক্লাউন ক্ষমতা ব্যবহার করে তার মুখভঙ্গি এবং শরীরের সহজাত নড়াচড়া ও হাঁটার ধরনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এমনকি সে তার মুখের স্নায়ুগুলোকেও সাময়িকভাবে অবশ করে ফেলে, যাতে তার পূর্বের চেহারার কোনো ছাপ অবশিষ্ট না থাকে। সে চেয়েছিল নিজেকে তার আগের সত্তা থেকে সম্পূর্ণ আলাদা এবং অচেনা হিসেবে উপস্থাপন করতে। ক্লাইন মনে মনে ভাবছিল যে যদি সে ইতিমধ্যে একজন ফেসলেস হতে পারত, তবে এই রূপান্তর হয়তো আরও নিখুঁত হতো। কিন্তু সেই পর্যায়ের একজন শক্তিশালী বেয়ন্ডারের হয়তো এই ধরনের সাধারণ সমাবেশে আসার প্রয়োজন হতো না। দরজার বাইরে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড নীরবতা পালন করার পর সে একটি নির্দিষ্ট সংকেতে দরজায় টোকা দেয়, যা ছিল 7 বার জোরে এবং 1 বার হালকাভাবে আঘাত, যার মাঝে ছিল 6টি দীর্ঘ এবং একটি সংক্ষিপ্ত বিরতি। দ্রুতই দরজার একটি ছোট কাঠের অংশ সরে যায় এবং সেখান থেকে একটি চোখ তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। কিছুক্ষণ পর দরজাটি খুলে গেলে আই অফ উইজডমের সহকারী ক্লাইনকে একটি হুডওয়ালা কালো রোব দেয়, যা পয়ে ক্লাইন নিজের মুখমণ্ডলকে ছায়ার আড়ালে লুকিয়ে ফেলে। বসার ঘরের দিকে যাওয়ার সময় সে তার হাঁটার স্বাভাবিক ছন্দ পরিবর্তনের চেষ্টা করে, যাতে কেউ তাকে শনাক্ত করতে না পারে। সেই অন্ধকার ঘরের ভেতর মাত্র একটি মোমবাতি জ্বলছিল এবং সেখানে বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিল। কিন্তু ক্লাইন এবার কোনো কোণে না বসে সরাসরি ঘরের মাঝখানে একটি উঁচু স্টুলে গিয়ে বসে। সে চেয়েছিল তার বাহ্যিক আচরণ এবং বসার স্থান যেন আগের 2 বারের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হয়, যাতে তার নতুন পরিচয় আরও দৃঢ় হয়। তার ক্লাউন ক্ষমতা তাকে নিজের শরীরকে মনের দর্পণে নিখুঁতভাবে দেখার এবং এর ওপর মৌলিক নিয়ন্ত্রণ পাওয়ার সক্ষমতা দিয়েছিল। ঘরটি এতটাই নিস্তব্ধ ছিল যে মনে হচ্ছিল সময় যেন স্থির হয়ে গেছে। এবং কিছুক্ষণ পর আই অফ উইজডম তার প্রাচীন কণ্ঠস্বরে সমাবেশের কাজ শুরু করার ঘোষণা দেন। আই অফ উইজডমের কথা শেষ হওয়ার সাথে সাথেই ক্লাইন একটি কর্কশ গলায় কথা বলা শুরু করে এবং জানায় যে সে পোষণের ফর্মুলা বিক্রি করতে চায়। সে চার্চ অব দি ইটার্নাল ব্লেজিং সানের সিকোয়েন্স 9 বার্ড এবং সিকোয়েন্স 8 লাইট সাপ্লিয়েন্টের ফর্মুলাগুলো যথাক্রমে 220 পাউন্ড এবং 450 পাউন্ডে বিক্রির প্রস্তাব দেয়। সে অনেক ভেবে এই দুটি ফর্মুলা বেছে নিয়েছিল, কারণ স্পেকটেটর বা টেলিপ্যাথিস্ট পোষণগুলো সাইকোলজি অ্যালকেমিস্টদের মতো গোপন সংগঠনের দৃষ্টি আকর্ষণ করতে পারে, যারা ব্যাকলুন্ডে বেশ সক্রিয়। অন্যদিকে ব্যাকলুন্ডে চার্চ অব দ্য লর্ড অফ স্টর্মসের প্রভাবে ইটার্নাল ব্লেজিং সানের অনুসারীরা অনেক কম থাকে, তাই এটি ছিল একটি অত্যন্ত নিরাপদ কৌশল।
সে নিজের সিআর পথের কোনো ফর্মুলা বিক্রি করতে চায়নি যাতে তার নিজস্ব ক্ষমতা বা বৈশিষ্ট্য কারো কাছে ফাঁস হয়ে না যায়। ক্লায়েন্ট তার বিভিন্ন যুদ্ধের অভিজ্ঞতার আলোকে বুঝতে পেরেছিল যে উচ্চ পর্যায়ের সিকোয়েন্সের নিচে প্রত্যেকটি পথের নির্দিষ্ট কিছু শক্তি এবং দুর্বলতা থাকে। যেমন স্পেকটেটররা সরাসরি যুদ্ধে দক্ষ না হলেও তারা শত্রুকে অবচেতনভাবে ভুল পথে চালিত করে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, যেমনটি ঘটেছিল হারিকেন রিয়ার অ্যাডমিরাল কিলানগোসের ক্ষেত্রে। ক্লেইন মনে করত যে যদি কোনো বেয়ন্ডার তার শক্তি লুকিয়ে রেখে শত্রুর দুর্বলতা বুঝতে পারে, তবে তার পক্ষে শক্তিশালী প্রতিপক্ষকে হারানো সম্ভব। এমনকি তাত্ত্বিকভাবে একজন সিকোয়েন্স 9 বেয়ন্ডার একজন সিকোয়েন্স 5কে মারার সামান্য সুযোগও পেতে পারে। তবে বাস্তবে সিকোয়েন্স 5-এর ক্ষমতাগুলোকে অলৌকিক বলে মনে করা হয় এবং তাদের শক্তি তাদের দুর্বলতাগুলোকে কার্যকরভাবে ঢেকে রাখে। অন্যদিকে নিচু সিকোয়েন্সের বেয়ন্ডাররা দলবদ্ধ আক্রমণের শিকার হলে সহজে আতঙ্কিত হয়ে পড়ে, যেখানে শেফার্ডরা তাদের বহুমুখী ক্ষমতার কারণে সবচেয়ে বেশি শক্তিশালী ও নিখুঁত বলে বিবেচিত হয়। ক্লেইন আশা করছিল যে সে যদি সিকোয়েন্স 7-এ উন্নীত হতে পারে, তবে হয়তো সে সিকোয়েন্স 6-এর সাথে লড়াই করার বা সিকোয়েন্স 5-এর হাত থেকে পালানোর ক্ষমতা অর্জন করবে। ঘরের নিস্তব্ধতা ভেঙে স্থূলকায় অ্যাপোথেকারি কৌতুক করে বলে যে সে হয়তো এই ফর্মুলাগুলো কিনে তার ভেষজ বাগানে আলো দেওয়ার জন্য কাউকে নিয়োগ করতে পারে। এর পরপরই ঘরের এক কোণ থেকে একজন ব্যক্তি 600 পাউন্ডের 2টি ফর্মুলাই কেনার প্রস্তাব দেয়। ক্লেইন বুঝতে পারে যে এই ব্যক্তিটি বেশ ধনী, কারণ এই পরিমাণ টাকা দিয়ে টিঙ্গেন সিটিতে একটি আস্ত বাড়ি কেনা সম্ভব। ক্লেইন শর্ত দেয় যে এই ফর্মুলাগুলো এই সমাবেশে পুনরায় বিক্রি করা যাবে না এবং ক্রেতা এতে রাজি হয়। এরপর ফর্মুলাগুলোর সত্যতা যাচাই করার জন্য আই অফ উইজডম একটি বিশেষ আংটি বের করেন, যা হীরা দিয়ে খচিত ছিল এবং যার মাঝখানে একটি গাঢ় সবুজ রঙের চোখ ছিল। আংটিটি দেখার সাথে সাথেই ক্লেইনের মাথা যেন ঝিমঝিম করতে শুরু করে, ঠিক যেমনটি তার গণিত পরীক্ষার সময় হতো। আই অফ উইজডম আংটিটি পড়ার পর সেখান থেকে সূর্যের মতো উজ্জ্বল সোনালী আলো বের হয়ে একটি হলোগ্রাফিক প্রজেকশন তৈরি করেন এবং তিনি ঘোষণা করেন যে ফর্মুলাগুলো আসল। এই আংটিটি সম্ভবত সিল্ড আর্টিফ্যাক্ট 2081, যা একজন নোটারির ক্ষমতার প্রতিফলন ঘটায়। চুক্তি সফলভাবে সম্পন্ন হওয়ার পর ক্লেইন 10 পাউন্ডের নোটের একটি মোটা বান্ডিল পায় এবং সেগুলোকে 3 বার গুণে যত্ন সহকারে নিজের কাছে রাখে। এরপর অ্যাপোথেকারি তার সিডেটিভ এবং বিশেষ মারো ক্রিস্টাল বিক্রির চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়, কারণ ক্লেইন তার প্রয়োজনেও নিজেকে অপরিচিত রাখতে সেখানে কোনো সাড়া দেয়নি। সমাবেশের শেষের দিকে একজন রহস্যময়ী নারী 2টি বেয়ন্ডার অস্ত্র বিক্রির প্রস্তাব দেয়। ক্লেইন তার আধ্যাত্মিক সহজাত ক্ষমতা দিয়ে বুঝতে পারে যে এই নারীর পেছনে হয়তো কোনো শক্তিশালী আর্টিজান বা সিকোয়েন্স 6 মেশিনারি স্পেশালিস্ট রয়েছে। ক্লেইন ইতিপূর্বে সানকে একটি ভালো অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, যার দাম 500 থেকে 700 পাউন্ডের মধ্যে হতে পারে, তাই সে অত্যন্ত আগ্রহের সাথে সেই অস্ত্রগুলোর দিকে নজর দেয়। গল্পের শুরুতেই আমরা দেখি আই অফ উইজডমের আয়োজিত একটি অত্যন্ত গোপনীয় এবং রহস্যময় সমাবেশ, যেখানে বেয়ন্ডাররা তাদের মূল্যবান সামগ্রী এবং জ্ঞান বিনিময় করতে একত্রিত হয়েছেন। এই আসরে সবার নজর কাড়েন হুড পরা এক রহস্যময়ী নারী, যিনি বাণিজ্যের জন্য 2টি শক্তিশালী মিস্টিক্যাল আইটেম বা অতিপ্রাকৃত অস্ত্র নিয়ে এসেছিলেন। তিনি যখন কথা বলতে শুরু করেন তখন পরিবেশটা আরও গম্ভীর হয়ে ওঠে। তার কাছে থাকা প্রথম অস্ত্রটি ছিল হুইপ অফ স্লোনেস বা মন্থরতার চাবুক। এটি মূলত একটি বিশেষ মিস্টিক্যাল আইটেমের রেপ্লিকা বা অনুলিপি হিসেবে তৈরি করা হয়েছে। এই চাবুকটির কার্যকারিতা ছিল অদ্ভুত। এটি ব্যবহারের সময় লক্ষ্যবস্তুর চারপাশে এক ধরনের অদৃশ্য এবং নিরাকার বাধা তৈরি করে, যা ক্রমাগত শত্রুর নড়াচড়াকে স্লথ বা মন্থর করে দিতে থাকে। যুদ্ধের স্থায়িত্ব যত বাড়ে, এই চাবুকের কার্যকারিতা তত বেশি শক্তিশালী হয়ে ওঠে। এই চাবুকটির মেয়াদ ছিল 2 বছর এবং এর দাম চাওয়া হয়েছিল 450 পাউন্ড, অথবা বারবেরিয়ান পোষণের ফর্মুলা। ক্লেইন এই চাবুকটির কার্যকারিতা শুনে কৌতূহলী হন এবং তার মনে প্রশ্ন জাগে যে এটি কি রেইথ বা প্রেতাত্মার মতো আত্মিক প্রাণীদের ওপর কাজ করবে কিনা। কিন্তু বিক্রেতা নারী স্পষ্ট জানিয়ে দেন যে এটি কেবল শারীরিক বা বস্তুগত গঠনের ওপর প্রভাব ফেলে, আত্মিক প্রাণীদের ওপর এর কোনো প্রভাব নেই। ক্লেইন মনে মনে ভাবেন যে সিটি অফ সিলভারের ডেরেক বার্গের মতো একজন শক্তিশালী যোদ্ধার হাতে একটি চাবুক দেখতে বেশ অদ্ভুত লাগবে, তাই তিনি এটি কেনার আগ্রহ হারিয়ে ফেলেন। তবে সেই নারীর কাছে থাকা দ্বিতীয় আইটেমটি ছিল ক্লেইনের জন্য আসল চমক, যার নাম অ্যাক্স অফ হারিকেন বা হারিকেন কুঠার। এই কুঠারটি কেবল একটি অস্ত্র নয়, বরং এটি ব্যবহারকারীর ক্ষিপ্রতা এবং দৌড়ানোর গতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এর যুদ্ধের পরিসংখ্যানগুলো ছিল অত্যন্ত আকর্ষণীয়। এটি শত্রুকে আঘাত করার সময় 15% সম্ভাব থাকে তাকে অসাড় বা অবশ করে দেওয়ার এবং 5% সম্ভাব থাকে সরাসরি বজ্রপাত ঘটানোর। সবচেয়ে বিস্ময়কর তথ্যটি ছিল এই যে এটি যদি বজ্রঝড়ের পরিবেশে ব্যবহার করা হয়, তবে বজ্রপাত ঘটানোর সম্ভাবনা
5% থেকে বেড়ে সরাসরি 50% পৌঁছে যায়। বিক্রেতা নারী জোর দিয়ে বলেন যে এই তথ্যগুলো কেবল অনুমান নয়, বরং প্রচুর তথ্য এবং বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত। ক্লেইন সাথে সাথে সিটি অফ সিলভারের কথা চিন্তা করেন, যেখানে আকাশ থেকে অনবরত বিদ্যুৎ চমকায় এবং বজ্রঝড় সেখানে একটি স্বাভাবিক ঘটনা। তার কাছে মনে হয় যে এই কুঠারটি ডেরেক বার্গের জন্য একটি আদর্শ অস্ত্র হবে। যদিও এই কুঠারের অতিপ্রাকৃত প্রভাব কেবল 1 বছরের জন্য কার্যকর থাকার নিশ্চয়তা ছিল, তবুও ক্লেইন এটাকে বড় কোনো সমস্যা মনে করেননি। তার ধারণা ছিল যে ডেরেকের বর্তমান উন্নতির গতি এবং সিটি অফ সিলভারের সম্পদের কথা মাথায় রাখলে 1 বছরের মধ্যে সে অবশ্যই সিকোয়েন্স 6-এ পৌঁছে যাবে এবং তখন তার এমনিতেই আরও উন্নত কোনো অস্ত্রের প্রয়োজন হবে। এই কুঠারটি কেনার সময় শুরু হয় এক টানটান উত্তেজনার নিলাম। সোফায় বসে থাকা একজন ব্যক্তি প্রথমেই 520 পাউন্ডের বিড বা ডাক দেন। ক্লেইন বুঝতে পারেন যে তাকে খুব বুদ্ধিমত্তার সাথে এগোতে হবে। তিনি মাত্র 10 পাউন্ড বাড়িয়ে 530 পাউন্ড বলেন। যখন ওই ব্যক্তি আবার 550 পাউন্ড বলেন, তখন ক্লেইন খুব শান্তভাবে 560 পাউন্ডের ডাক দেন। ক্লেইনের কৌশল ছিল এমনভাবে দাম বাড়ানো যাতে প্রতিপক্ষ মনে করে যে সে যে কোনো মূল্যে এটি কিনতে প্রস্তুত, এবং সে যত দামই বাড়াক না কেন ক্লেইন তার ওপর আরও 10 পাউন্ড যোগ করে দেবেন। এই মনস্তাত্ত্বিক চাপটি কাজ করে এবং প্রতিপক্ষ হাল ছেড়ে দেয়। ক্লেইন 560 পাউন্ডে কুঠারটি নিজের করে নেন। কুঠারটি হাতে পাওয়ার পর ক্লেইন লক্ষ্য করেন যে এটি লোহার মতো কালো এবং অত্যন্ত মজবুত। এর গায়ে খোদাই করা ছিল বিদ্যুৎ এবং হারিকেনের নকশা করা বিভিন্ন জাদুর প্রতীক। কুঠারটি স্পর্শ করার সাথে সাথে ক্লেইন একটি সূক্ষ্ম ব্যথার অনুভূতি পান, যা প্রমাণ করে যে এটি তৈরিতে শক্তিশালী আত্মিক উপাদান ব্যবহার করা হয়েছে। এই কেনাকাটার পর ক্লেইন নিজের আর্থিক অবস্থার হিসেব মেলাতে বসেন। 560 পাউন্ড খরচ করার পর তার কাছে অবশিষ্ট ছিল মাত্র 209 পাউন্ড, 5 সলিস এবং 5 পেনি। তিনি ভাবছিলেন তার নিজের ম্যাজিশিয়ান পোষণের উপাদানের কথা, যেখানে এখনও ডার্ক প্যাটার্নড ব্ল্যাক প্যান্থারের মেরুদণ্ডের রস সংগ্রহ করা বাকি ছিল। তিনি জানতেন যে সিকোয়েন্স 7-এর উপাদানের দাম সাধারণত 500 থেকে 700 পাউন্ডের মধ্যে হয়, যা তার বর্তমান বাজেটের বাইরে। এই সমাবেশে তিনি আরও লক্ষ্য করেন যে নিম্ন পর্যায়ের পোষণ ফর্মুলাগুলোর চাহিদা অনেক বেশি, যেমন সিকোয়েন্স 9-এর একটি কর্পস কালেক্টর ফর্মুলা 230 পাউন্ডে খুব দ্রুত বিক্রি হয়ে যায়। ক্লেইন বুঝতে পারেন যে অভিজ্ঞ বিয়ন্ডাররা প্রায়ই তাদের ছাত্র বা সন্তানদের জন্য এই ফর্মুলাগুলো সংগ্রহ করেন, যাতে তারা তাদের পছন্দের পথ বেছে নিতে পারে। অন্যদিকে 1600 পাউন্ড মূল্যের হার্ট অফ ফেদারম্যান নামের একটি উচ্চ পর্যায়ের উপাদান কেউ কিনতে চায়নি, কারণ সেখানে উপস্থিত অনেকেরই বিয়ন্ডার বৈশিষ্ট্যের আইন বা অ্যাক্টিং মেথড সম্পর্কে সঠিক জ্ঞান ছিল না। সমাবেশটি শেষ হবার আগে একটি হাস্যকর মুহূর্ত তৈরি হয়, যখন ঔষধি প্রস্তুতকারক বা অ্যাপোথেকারির কাছে ড্রেনের নর্দমায় থাকা একটি বিপজ্জনক পশুর অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়। অ্যাপোথেকারি খুব নির্লিপ্তভাবে উত্তর দেন যে তিনি সেই নর্দমায় আর কখনো ফিরে যাননি, বরং তিনি কেবল পুলিশের কাছে একটি রিপোর্ট করেছিলেন। ক্লেইন তার এই বাস্তববাদী কিন্তু কিছুটা ভীতু স্বভাব দেখে মনে মনে হাসেন এবং ভাবেন যে একজন অ্যাপোথেকারির জন্য বেঁচে থাকার এটাই সবচেয়ে নিরাপদ উপায়। অনুষ্ঠান শেষে ক্লেইন একটি গোপন পথ দিয়ে বেরিয়ে যান এবং কোনো কেউ তাকে অনুসরণ করছে কিনা তা নিশ্চিত করার জন্য সতর্কভাবে পথ পরিবর্তন করেন। এরপর তিনি ইস্ট বড়োর একটি নির্জন অ্যাপার্টমেন্টে গিয়ে আধ্যাত্মিক দেওয়াল তৈরি করেন এবং গ্রে ফগের ওপর একটি আচারের মাধ্যমে কুঠারটি সিটি অফ সিলভারে পাঠানোর ব্যবস্থা করেন। অন্যদিকে সিটি অফ সিলভারে ডেরেক বার্গ অধীর আগ্রহে মিস্টার ফুলের উপহারের জন্য অপেক্ষা করছিলেন। তিনি মনে মনে একটি সুন্দর তলোয়ার বা র্যাপিয়ারের কল্পনা করছিলেন এবং সেই তলোয়ারটি দিয়ে কিভাবে যুদ্ধ করবেন তার প্র্যাকটিসও করছিলেন। তিনি ভাবছিলেন হয়তো মিস্টার ফুল তাকে একটি রাজকীয় তলোয়ার পাঠাবেন, কিন্তু যখন সেই রহস্যময় আচারের মাধ্যমে অস্ত্রটি তার সামনে হাজির হল, তখন তিনি দেখলেন এটি কোনো তলোয়ার নয়, বরং একটি বিশাল এবং ভারী কুঠার। ডেরেক প্রথমে কিছুটা অবাক হলেও বুঝতে পারেন যে তার অঞ্চলের বজ্রপাতপূর্ণ পরিবেশে এই কুঠারটি একটি সাধারণ তলোয়ারের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক ক্ষমতা রাখবে। ক্লেইনের এই নির্বাচনটি আসলে ডেরেকের পরিস্থিতির জন্য সবচেয়ে কার্যকর এবং শক্তিশালী ছিল। গল্পের শুরুতেই আমরা দেখি মিস্টার ফুল অর্থাৎ আমাদের মূল চরিত্র ক্লাইন মোরেটি অত্যন্ত দক্ষতার সাথে তার রহস্যময় সত্তা বজায় রাখছেন। দ্য সান থেকে একটি বার্তা পাওয়ার পর ক্লাইন বুঝতে পারেন যে সে তার নতুন পাওয়া অস্ত্র অ্যাক্স অফ হারিকেন নিয়ে বেশ সন্তুষ্ট। ক্লাইন অত্যন্ত সতর্কতার সাথে এই অস্ত্রের বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতাগুলো দ্য সানকে জানিয়েছেন, যাতে কোনো বিভ্রান্তি না থাকে। তবে তিনি খুব বেশি কথা বলে নিজের গম্ভীর ইমেজ নষ্ট করতে চাননি। তার প্রতিটি পদক্ষেপই ছিল অত্যন্ত পরিকল্পিত।
এই কাজের পরপরই ক্লাইন তার অতিপ্রাকৃত জগৎ থেকে বাস্তবের পৃথিবীতে ফিরে আসেন এবং ব্ল্যাক পাম স্ট্রিট ত্যাগ করার আগে নিজের পোশাক পরিবর্তন করে নেন। এরপর কাহিনী মোড় নেয় ব্যাকলুন্ডের কুখ্যাত ইস্ট বারোর দিকে। সেখানে আমরা দেখতে পাই জিও ডেরেচাকে, যে একজন অত্যন্ত দক্ষ ম্যাজিস্ট্রেট বা বিচারক। জিও ইস্ট বারোর একটি সংকীর্ণ কিন্তু জনাকীর্ণ পানশালায় প্রবেশ করে। পানশালার ভেতরের পরিবেশ ছিল অত্যন্ত অস্বস্তিকর। সেখানে মদ আর ঘামের তীব্র দুর্গন্ধ মিশে একাকার হয়ে গিয়েছিল। জিওর মতো কম উচ্চতার কারোর জন্য এই পরিবেশ ছিল আরও বেশি অসহনীয়, কারণ তাকে ভিড়ের মধ্যে লম্বা মানুষদের বগলের তীব্র গন্ধের মুখোমুখি হতে হচ্ছিল। নিজের বিচারক সুলভ ক্ষমতার কিছুটা ব্যবহার করে সে শেষ পর্যন্ত কাউন্টারের কাছে পৌঁছতে সক্ষম হয় এবং তার কাঙ্ক্ষিত ব্যক্তি উইলিয়ামসের দেখা পায়। উইলিয়ামস একজন যুবক যার চেহারা অনেকটা লম্বাটে ঘোড়ার মতো, কিন্তু তার স্বভাব ছিল বেশ হাসিখুশি এবং মাতাল। সে তখন বন্ধুদের সাথে হাসাহাসি করে মদ গিলছিল। জিও শক্তভাবে কাউন্টারে আঘাত করে তাকে ডাক দেয়। যদিও তার এই আচরণে আশেপাশের মানুষ বিরক্ত হয়েছিল, কিন্তু জিওর তীক্ষ্ণ দৃষ্টির সামনে কেউ কথা বলার সাহস পায়নি। এখানে উইলিয়ামস জিওকে তাদের বিশেষ পানীয় হাফ অ্যান্ড হাফ অফার করে। এই পানীয়টি ইস্ট বারোতে অত্যন্ত জনপ্রিয়, যা মল্ট বিয়ার এবং বিশেষ এক ধরনের আঙুর থেকে তৈরি মদের সমান মিশ্রণ। তবে পানশালার মালিক সাথে সাথেই জিওকে ড্রিঙ্ক দিতে অস্বীকার করেন, কারণ তিনি জানতেন জিও নেশাগ্রস্ত হলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এবং সবাইকে মারধর করে পানশালা থেকে বের করে দেওয়ার ক্ষমতা রাখে। উইলিয়ামস মূলত ইস্ট বারোর একজন বড় মাপের তথ্যদাতা, যার বিভিন্ন গ্যাংয়ের সাথে যোগাযোগ ছিল। জিও তাকে অনুরোধ করে তার এই মাতলামি ছেড়ে দিয়ে একটি সুন্দর জীবন গড়ে তোলার জন্য, যেখানে তার স্ত্রী এবং সন্তান থাকবে। কিন্তু উইলিয়ামস অত্যন্ত হতাশাজনকভাবে জীবনের রূঢ় বাস্তবতা তুলে ধরে। সে জানায় যে তার বাবা তার মাকে মারধর করত এবং অর্থের অভাবেই তাদের সংসার নরকে পরিণত হয়েছিল। তাই সে এখন নিজের উপার্জিত অর্থ নিজের পেছনেই খরচ করতে পছন্দ করে। জিও বুঝতে পারে উইলিয়ামস সহজে বদলাবে না, তাই সে তাকে ল্যাভিলাসের একটি স্কেচ বা ছবি দেয় এবং জানায় যে তাকে খুঁজে দিতে পারলে 10 পাউন্ড পুরস্কার দেওয়া হবে। জিও এই কাজের জন্য ইতোমধ্যেই ইস্ট বারোর অনেক গ্যাং লিডার এবং ইনফর্মারদের টাকা দিয়ে রেখেছে, যাতে ল্যাভিলাসের খোঁজ দ্রুত পাওয়া যায়। পানশালা থেকে বের হওয়ার সময়ে মাতালদের একটি মারামারি থামিয়ে জিও তার বিচারক সত্তার পরিচয় দেয় এবং ভবিষ্যতে একজন শেরিফ হওয়ার স্বপ্ন দেখে। পরদিন বৃহস্পতিবার সকালে ক্লাইন তার প্রথম ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের খোঁজ নিতে সেন্ট জর্জ বারোতে যান। সেখানে তিনি দেখেন যে লেপার্ড নামের একজন ব্যক্তি তার পরামর্শে সাইকেলের একটি প্রোটোটাইপ বা প্রাথমিক নমুনা তৈরি করে ফেলেছে। ক্লাইন এটি চালিয়ে দেখেন এবং সাইকেলটিতে বেশ কিছু উন্নতির পরামর্শ দেন। লেপার্ড অবশ্য এই বাহনটির নাম দিতে চেয়েছিলেন বাইক, যা নিয়ে ক্লাইনের কোনো আপত্তি ছিল না। দুপুরের দিকে ক্লাইন যখন তার বাসভবন 15 মিন্স্ক স্ট্রিটে ফেরেন, তখন তিনি মিস জাস্টিস অর্থাৎ অড্রের কাছ থেকে একটি আধ্যাত্মিক প্রার্থনার সংকেত পান। কিন্তু তার আগেই তার দরজায় কড়া নাড়ে পাশের বাসার স্যামারের পরিচারিকা জুলিয়ান। সে ক্লাইনকে আগামী রবিবারের মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ দিতে এসেছিল। ক্লাইন বুঝতে পারেন যে উচ্চ মধ্যবিত্ত সমাজে নিজে নিমন্ত্রণ না দিয়ে ভৃত্য পাঠানোই তাদের আজিজাত্যের অংশ। ক্লাইন সানন্দে সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং ভাবেন যে রবিবারের অনুষ্ঠানে তিনি মিসেস স্যামারকে বলবেন যেন তার পরিচারিকা সপ্তাহে অন্তত 2 দিন ক্লাইনের ঘর পরিষ্কার করে দেয়। ক্লাইন একা থাকায় ঘর বেশ অগোছালো হয়ে গিয়েছিল, কিন্তু তার নিজের গোপন কাজের নিরাপত্তার খাতিরে কোনো স্থায়ী ভৃত্য রাখা সম্ভব ছিল না। এরপর ক্লাইন কুয়াশার রাজ্যে প্রবেশ করে অড্রের প্রার্থনার জবাব দেন। অড্রে অত্যন্ত দক্ষতার সাথে অ্যাবজেক্ট নোবেলস বা দেউলিয়া হয়ে যাওয়া অভিজাত পরিবারের তথ্য সংগ্রহ করেছিলেন। ক্লাইন যখন সেই তথ্যগুলো পড়েন, তখন তার সামনে পাউন্ড পরিবারের একটি করুণ ইতিহাস ফুটে ওঠে। পাউন্ড পরিবার একসময় অত্যন্ত শক্তিশালী ছিল এবং তাদের সেনাবাহিনীতে প্রভাব ছিল, কিন্তু 32 বছর আগে রহস্যজনকভাবে তাদের পরিবারের 2 উত্তরাধিকারী মারা যায়। এরপর বর্তমানের ব্যারনেট পাউন্ড তার সম্পত্তির বিশাল অংশ জুয়া বা অন্যান্য অপচয়ে হারিয়ে ফেলেন এবং বর্তমানে তিনি অনেকটা নিঃস্ব অবস্থায় 21 সিভেলা স্ট্রিটে বসবাস করেন। ক্লাইন এই তথ্যগুলো পড়ে গভীর চিন্তায় পড়ে যান। তার সন্দেহ হয় যে পাউন্ড পরিবারের সেই মৃত উত্তরাধিকারীদের মৃতদেহ হয়তো সেই ভূগর্ভস্থ গোপন কক্ষের ভেতরেই রয়েছে, যা তিনি আগে খুঁজে পেয়েছিলেন। তিনি বুঝতে পারেন যে পাউন্ড পরিবার সম্ভবত চতুর্থ যুগের সেই ভূগর্ভস্থ কাঠামোর রহস্য আগে থেকেই জানত। ক্লাইন এখন সিদ্ধান্ত নেন যে নিজের পরিচয় প্রকাশ না করে তাকে ব্যারনেট পাউন্ডের সাথে কথা বলতে হবে। এই রহস্যের সমাধান করার জন্য ক্লাইন প্রতিটি সূত্র অত্যন্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করতে থাকেন। ক্লাইনের এই বিশ্লেষণ থেকে বোঝা যায় যে পাউন্ড পরিবারের পতন কোনো সাধারণ ঘটনা ছিল না। রাজকীয় আভিজাত্য থেকে সামান্য একজন ব্যারনেট হিসাবে টিকে থাকা এই পরিবারের সাথে প্রাচীন রহস্যের গভীর যোগসূত্র রয়েছে।
ক্লাইন নিশ্চিত হতে চাইছিলেন যে মৃত উত্তরাধিকারীরা আসলে মারা গিয়েছিলেন নাকি তাদের কোনো বিশেষ উদ্দেশ্যে বলি দেওয়া হয়েছিল, কারণ প্রাচীন সেই ভূগর্ভস্থ কক্ষের দরজার পেছনে যে রক্তমাখা পরিবেশ তিনি দেখেছিলেন তার স্বাভাবিক মৃত্যুর লক্ষণ ছিল না। এর পেছনে হয়তো কোনো অশুভ শক্তি বা হারানো ধর্মীয় আচারের প্রভাব ছিল। ক্লাইন এখন তার পরবর্তী পদক্ষেপ হিসাবে এই ব্যারনেটের সাথে দেখা করার প্রস্তুতি নিচ্ছেন, তবে তাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ এমপ্রেস বড়োর মতো এলাকায় তার মতো একজন প্রাইভেট ডিটেকটিভের উপস্থিতি সন্দেহ তৈরি করতে পারে। গল্পের শুরুতেই আমরা দেখি লোয়েন কিংডমের সুদূর পশ্চিমে অবস্থিত হর্নাকিস পর্বতমালা, যা ইন্টিস প্রজাতন্ত্র থেকে এই রাজ্যকে আলাদা করেছে, সেই সিভিলাস প্রিফেকচারের নামানুসারে রাখা ব্যাকল্যান্ডের একটি রাস্তার দৃশ্য। এই রাস্তাটি এমপ্রেস বড়োর একেবারে প্রান্তে অবস্থিত এবং ঠিক এর উল্টো দিকেই রয়েছে রাজধানীর পুলিশ সদর দপ্তর বা সিভিলাস ইয়ার্ড। এই শান্ত পরিবেশে মানসিক প্রশান্তির আশায় যারা এখানে বসবাস করতে আসেন, ব্যারেন র্যাফটার পাউন্ড ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন। 29 নম্বর ইউনিটের একটি উষ্ণ অ্যাক্টিভিটি রুমে ব্যারেনকে সুতির কুইল্টেড পাজামা পরে জানালার পাশে দাঁড়িয়ে রাস্তার উল্টো দিকের সেই পুলিশ সদর দপ্তরের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখা যায়। র্যাফটারের বয়স ছিল 40-এর কোঠায়, কিন্তু তার চুলের দুই পাশ ইতিমধ্যে সাদা হয়ে গিয়েছিল এবং তার মুখে বার্ধক্যের স্পষ্ট বলিরেখা ও ফোলা চোখ ফুটে উঠেছিল। তার সারা শরীর থেকে তখন মদের কটু গন্ধ আসছিল এবং ঘরের মেঝেতে কিছু ছেঁড়া অন্তর্বাস অগোছালোভাবে পড়েছিল। আগুনের চুল্লির বিপরীতে দাঁড়িয়ে ব্যারেন তার গ্লাসের শেষ চুমুকটুকু পান করেন এবং ধীরে ধীরে তার শোবার ঘরের দিকে হাঁটতে শুরু করেন। যেহেতু তার শোবার ঘরে কোনো সরাসরি উত্তাপ পৌঁছানোর ব্যবস্থা ছিল না, তাই ঘরের বাইরে পা রাখতেই তিনি শরতের শেষ সময়ের হাড় কাঁপানো ঠান্ডার তীব্র অনুভূতি পান। র্যাফটার বিড়বিড় করে অভিশাপ দিতে দিতে তার শোবার ঘরের দরজার হাতল ঘোরালেন এবং সেখানে প্রবেশ করলেন। ঘরটি ছিল অন্ধকার, শুধু বাইরে থেকে আসা আবছা লালচে আভা সেখানে প্রবেশ করছিল। তিনি যখন দরজা বন্ধ করে বিছানায় পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হঠাৎ তার চোখ স্থির হয়ে গেল, কারণ পর্দার পাশের একটি চেয়ারে কেউ একজন নিঃশব্দে বসেছিল। সেই রহস্যময় ব্যক্তিটি ছাই নীল রঙের প্যান্ট এবং একটি টুপি পরে ছায়ার মধ্যে সম্পূর্ণ নিজেকে লুকিয়ে রেখেছিল। র্যাফটারের টের পেয়ে সেই রহস্যময় ব্যক্তিটি ধীরে ধীরে মাথা তুললেন এবং দেখা গেল তার মুখ লাল, হলুদ এবং সাদা রঙে রাঙানো ছিল, যা তাকে দেখতে একটি বিদঘুটে ক্লাউনের মতো করে তুলেছিল। রাফটার চিৎকার করে পালানোর চেষ্টা করার আগেই তার দিকে একটি রিভলভার তাক করা হয় এবং একটি গভীর ও কর্কশ স্বরে তাকে সতর্ক করা হয় যাতে তিনি কোনো বোকামি না করেন। আগন্তুকটি তাকে আশ্বস্ত করেন যে যদি তিনি সহযোগিতা করেন তাহলে তার কোনো ক্ষতি হবে না এবং তার কোনো সম্পদও কেড়ে নেওয়া হবে না। এই কথা শুনে রাফটার বাধ্য হয়ে হাত তুলে বিছানার এক কোণায় বসেন এবং মাতাল অবস্থায় হিক্কা তুলতে তুলতে মনে করিয়ে দেন যে রাস্তার ঠিক ওপারেই পুলিশ সদর দপ্তর অবস্থিত। ক্লাউনের ছদ্মবেশে থাকা ব্যক্তিটি আসলে ছিলেন ক্লাইন, যিনি নিজের কণ্ঠস্বর পরিবর্তন করে উত্তর দেন যে পুলিশের চেয়ে তিনি এখন র্যাফটারের অনেক বেশি কাছে আছেন। তিনি স্পষ্ট করে দেন যে তার উদ্দেশ্য কেবল কিছু প্রশ্ন করা। ক্লাইন এখানে আসার আগে ধূসর কুয়াশার রহস্যময় স্থানে ভবিষ্যৎবাণী করে নিশ্চিত হয়েছিলেন যে এই সফরটি নিরাপদ হবে। প্রশ্ন করার কথা শুনে রাফটার তিক্তভাবে হাসেন এবং বলেন যে তিনি কি কখনোই এই দুঃস্বপ্ন থেকে মুক্তি পাবেন না। তিনি ব্যাখ্যা করেন যে তার চাচা অর্থাৎ পূর্বতন ভিসকাউন্টের মৃত্যুর পর থেকে তার জীবনে অনেক অশুভ ঘটনা ঘটেছে। কোনো কারণ ছাড়াই তাদের পুরনো বিশ্বস্ত বাটলার পদত্যাগ করে নিখোঁজ হয়ে যায় এবং একের পর এক কাজের লোক আসতে থাকে যারা ছিল অপরিচিত এবং অত্যন্ত ঠান্ডা মেজাজের। রাফটার যখন ছোট ছিলেন তখনই তিনি খেয়াল করেছিলেন যে এই লোকগুলো বাড়িতে রহস্যময় কিছু একটা খুঁজছিল। তিনি এতটাই ভীত ছিলেন যে কাউকে কিছু বলতে পারেননি। ক্লাইন তখন শান্তভাবে শুনছিলেন এবং মনে মনে ভাবছিলেন তারা আসলে কি খুঁজছিল, হয়তো কোনো মাটির নিচের কাঠামো বা পাউন্ড পরিবারের লুকানো কোনো বিয়ন্ডার বিশেষত্ব বা অতি প্রাকৃত বস্তু। ক্লাইনের ধারণা ছিল যে রাজপরিবার বা চার্চ হয়তো এই বিষয়ে জানত, কারণ বেয়ন্ডার বৈশিষ্ট্যের অবিনশ্বরতার সূত্র অনুযায়ী এই সম্পদগুলো উদ্ধার করা অত্যন্ত জরুরি ছিল। ক্লাইন সন্দেহ করেছিলেন যে হয়তো পুরনো ভিসকাউন্ট বড় কোনো ত্যাগের বিনিময়ে এই গোপন কাঠামোটির অস্তিত্ব লুকিয়ে রেখেছিলেন। রাফটার পাগলের মতো হাসতে হাসতে বললেন যে তিনি বছরের পর বছর আতঙ্কে কাটিয়েছেন এবং এক পর্যায়ে নিজেকে বাঁচানোর জন্য ইচ্ছাকৃতভাবে মদ, জুয়া এবং মাদকের নেশায় ডুবিয়ে দেন, যাতে তাকে সবাই আবর্জনা মনে করে নজরদারি করা বন্ধ করে। তিনি যখন বাড়িটি বিক্রি করে দেন তখন সেই লোকগুলো তাকে ছেড়ে চলে যায়, যদিও তার সন্দেহ ছিল যে তারা এখনও তাকে পুলিশে খবর দেওয়া থেকে বিরত রাখতে গোপনে নজরদারি করছে। রাফটারের মানসিক অবস্থা দেখে ক্লাইনের মনে হল তিনি হয়তো মানসিকভাবে অসুস্থ অথবা নিজের অধপতনের অজুহাত হিসেবে এই গল্পটি সাজিয়েছেন। তবে একজন অভিজ্ঞ যোদ্ধার মতো ক্লাইন ধৈর্য ধরে তাকে প্রশ্ন করলেন যে সেই অপরিচিত লোকগুলো তাকে ঠিক কী জিজ্ঞেস করত।
রাফটার জানালেন তারা ভিসকাউন্টের মৃত্যু এবং ভিসকাউন্টের অস্বাভাবিক আচরণ সম্পর্কে জানতে চাইত। ক্লাইন বারবার পরীক্ষা করে নিশ্চিত হতে চাইলেন যে রাফটার মাটির নিচের সেই গোপন কাঠামো সম্পর্কে কিছু জানেন কিনা। দীর্ঘক্ষণ প্রশ্নোত্তরের পর ক্লাইন বুঝতে পারলেন রাফটার সত্যিই তেমন কিছু জানেন না। ক্লাইন খুব ভদ্রভাবে বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়ালেন এবং মাথা নিচু করে অভিবাদন জানালেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই রাফটারের মুখের সেই পাগলামি ভাব অদৃশ্য হয়ে গেল এবং তার চোখগুলো গভীর ও তীক্ষ্ণ হয়ে উঠল, যেন তিনি ক্লাইনকে পর্যবেক্ষণ করছেন। তবে ক্লাইন সোজা হয়ে দাঁড়ানোর আগেই তিনি পুনরায় তার আগের সেই বিমর্ষ রূপে ফিরে গেলেন। ঠিক তখনই ক্লাইন একটি রহস্যময় স্বরে ক্রিমসন শব্দটি উচ্চারণ করলেন এবং একটি স্লাম্বার চার্ম বা ঘুমের মন্ত্র ব্যবহার করে রাফটারকে গভীর ঘুমে আচ্ছন্ন করে দিলেন। ক্লাইন তার কাছে মনে মনে ক্ষমা চেয়ে নিলেন, কারণ এর পরবর্তী পদক্ষেপ ছিল তার স্বপ্নে প্রবেশ করা এবং আত্মিক যোগাযোগ করা। ক্লাইন ড্রিম চার্ম ব্যবহার করে একজন নাইটমেয়ারের মতো রাফটারের স্বপ্নে প্রবেশ করলেন। সেই ধূসর ও অসংলগ্ন স্বপ্নের জগতে ক্লাইন দেখলেন রাফটারকে ঘিরে থাকা সেই মুখহীন ভৃত্যদের আতঙ্কজনক ছায়া এবং একটি বৃদ্ধ মুখ তাকে সবসময় অনুসরণ করছে। এটি রাফটারের বলা গল্পের সাথে মিলে যাচ্ছিল, কিন্তু তার মানসিক আঘাত এতটাই গভীর ছিল যে কোনো ছোট উদ্দীপনাতেই তিনি স্বপ্নে পাগলের মতো চিৎকার করতে শুরু করতেন। ফলে ক্লাইন সেখান থেকে আর বেশি কিছু জানতে পারলেন না এবং স্বপ্ন থেকে বেরিয়ে এসে রাফটারকে পুনরায় ঘুমে রাখতে আরেকটি মন্ত্র প্রয়োগ করলেন। এরপর তিনি আমান্থা নির্যাস ও অন্যান্য সামগ্রী ব্যবহার করে স্পিরিট চ্যানেলিং বা প্রেতাত্মার সাথে যোগাযোগের আচার পালন করলেন। আচার চলাকালীন ক্লাইন রাফটারের আত্মার অবয়ব দেখতে পেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন ভিসকাউন্ট মৃত্যুর আগে তাকে ঠিক কী বলেছিলেন। রাফটার অচ্ছন্ন অবস্থায় উত্তর দিলেন যে তার চাচা তাকে বংশের গৌরব বজায় রাখার কথা বলেছিলেন। ক্লাইন বারবার প্রশ্ন করে এবং আগের উত্তরের সাথে মিলিয়ে দেখলেন যে রাফটার কোনো মিথ্যা বলছেন না। এরপর ক্লাইন আর দেরি না করে সবকিছু গুছিয়ে নিলেন এবং আজিকের তামাটে বাঁশিটি কয়েকবার নাড়াচাড়া করলেন যাতে কোনোরকম ভবিষ্যৎবাণীমূলক তদন্ত এড়ানো যায়। তিনি জানালা দিয়ে লাফিয়ে অন্ধকার রাতে মিলিয়ে গেলেন। কিছুক্ষণ পর রাফটার চোখ খুললেন এবং তার চোখের পাশের রক্তনালীগুলো ফেটে লাল হয়ে গিয়েছিল। ক্লাইন তার ছদ্মবেশ ধুয়ে সাধারণ পোশাকে নিজের বাড়িতে ফিরে এলেন এবং বিশ্রাম না নিয়ে সরাসরি সেই রহস্যময় ধূসর কুয়াশার জগতে প্রবেশ করলেন। সেখানে তিনি রাফটার পাউন্ডের সংগৃহীত কয়েক গাছা চুল ব্যবহার করে একটি বিশেষ ভবিষ্যৎবাণী করার প্রস্তুতি নিলেন। তিনি একটি কাগজে লিখলেন রাফটার পাউন্ডের ভবিষ্যৎ। যেহেতু এই ঘটনার সাথে 6 জন অর্থোডক্স দেবতা জড়িত থাকতে পারেন, তাই ক্লাইন সরাসরি সেই গোপন কাঠামো নিয়ে ভবিষ্যৎবাণী না করে রাফটারের ভবিষ্যতের মাধ্যমে অতীত নিশ্চিত করতে চাইলেন। তিনি চেয়ারে হেলান দিয়ে বসে তার জাদুকরী মন্ত্র পাঠ শুরু করলেন, যাতে ভবিষ্যৎ ঘটনা প্রবাহ থেকে সত্য উদ্ধার করা যায়। গল্পের শুরুতেই আমরা দেখি ক্লেইন মরিয়ার্টি এক রহস্যময় আধ্যাত্মিক ধ্যানে নিমগ্ন হয়ে ব্যারোনেট রাফটার পাউন্ডের ভবিষ্যৎ জানার চেষ্টা করছেন। ক্লেইন তার বিয়ন্ডার ক্ষমতার মাধ্যমে একটি ধূসর এবং অন্ধকার জগতের ভেতরে প্রবেশ করেন, যেখানে তিনি এক অদ্ভুত গুহার দৃশ্য দেখতে পান। সেখানে রাফটার পাউন্ডকে দেখা যায়, যার চোখের নিচে ফোলা ভাব এবং চুলের গোড়ায় ধূসর আভা এক গভীর ক্লান্তি ও বার্ধক্যের ছাপ রেখে গেছে। তাকে কোনো সরীসৃপের মতো বুকে ভর দিয়ে সেই গুহার সরু পথ দিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। হঠাৎ ক্লেইনের সামনে একটি দৃশ্য ফুটে ওঠে, যেখানে রাফটার তার বুকে একটি কালো লোহার প্রতীক ধারণ করেন, যাতে খোদাই করা ছিল একটি রাজদণ্ড এবং সেটি শক্তভাবে ধরে রাখা একটি হাতের ছবি। এই দৃশ্যটি ক্লেইনকে প্রচণ্ডভাবে চমকে দেয় এবং তিনি দ্রুত তার ধ্যান থেকে জেগে ওঠেন। ক্লেইন বুঝতে পারেন যে মিস বডিগার্ডের দেওয়া তথ্য অনুযায়ী ওই বিশেষ প্রতীকটি আসলে চতুর্থ যুগের ঐতিহাসিক ও শক্তিশালী টিউডর সাম্রাজ্যের রাজকীয় বংশের পরিচয় বহন করে। ক্লেইন আগে একটি প্রাচীন কাঠামোর ভেতরেও ঠিক একই রকম প্রতীক দেখেছিলেন, যা প্রমাণ করে যে রাফটার পাউন্ড মোটেও সাধারণ কোনো ব্যক্তি নন। একজন অভিজ্ঞ সিয়ার বা জ্যোতিষী হিসেবে ক্লেইন তার এই স্বপ্নের একটি গভীর ব্যাখ্যা দাঁড় করান। তিনি উপলব্ধি করেন যে এই দর্শনের দুটি দিক আছে। একটি হল ভবিষ্যতে রাফটার এমন কিছু করবেন এবং অন্যটি হল টিউডর পরিবারের সাথে তার অত্যন্ত গভীর ও গোপন কোনো সম্পর্ক রয়েছে। ক্লেইন ইতিপূর্বে রাফটারকে সরাসরি প্রশ্ন করে, তার স্বপ্নে প্রবেশ করে এবং এমনকি স্পিরিট চ্যানেলিং বা আত্মা আবাহনের মাধ্যমেও পরীক্ষা করেছিলেন, কিন্তু রাফটার অত্যন্ত চাতুর্যের সাথে নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন। ক্লেইন এখন বুঝতে পারছেন যে যদি তার কাছে এই চতুর্থ পরীক্ষাটি বা ভবিষ্যতের দর্শন পাওয়ার সুযোগ না থাকত, তবে তিনি হয়তো রাফটারের নিখুঁত অভিনয়ের কাছে পরাজিত হতেন। তিনি ধারণা করেন
যে রাফটার হয়তো বর্তমানে সত্যিই কিছু জানেন না এবং ভবিষ্যতে কোনোভাবে টিউডর বংশের সাথে তার যোগাযোগ ঘটবে। তবে এর চেয়েও বড় সম্ভাবনা হল তিনি তার পূর্বপুরুষ ওল্ড ভিসকাউন্টের কাছ থেকে অনেক গোপন তথ্য জেনেছেন এবং নিজেকে নিরাপদ রাখতে ইচ্ছাকৃতভাবে একজন লম্পট ও উন্মাদ মানুষের অভিনয় করছেন। ক্লেইন মনে করেন রাফটারের মতো একজন মানুষ তার চোখের সামনে এত বড় অভিনয় করতে পারার পেছনে কোনো না কোনো বিয়ন্ডার শক্তি কাজ করছে। ক্লেইন আরও গভীরে গিয়ে বিশ্লেষণ করেন যে পাউন্ড পরিবার আসলে কারা হতে পারে। তিনি একটি দুঃসাহসিক অনুমান করেন যে পাউন্ড পরিবার হয়তো টিউডর বংশেরই একটি শাখা, যারা একসময় নিজেদের বংশ পরিচয় ও উপাধি পরিবর্তন করে পালিয়েছিল যাতে তারা শত্রুর হাত থেকে রক্ষা পায়। তারা ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্ত করে, রাজকীয় পদমর্যাদা অর্জন করে এবং পর্দার আড়ালে থেকে ব্যাকলুন্ডের টিউডর সাম্রাজ্যের লুকানো ধ্বংসাবশেষগুলো খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। দীর্ঘ সময় পর তারা বর্তমানের মিলে কার্টারের বাড়ির নিচে সেই বিশাল ভূগর্ভস্থ এলাকাটি খুঁজে পায় এবং অনুসন্ধানের জন্য সেখানে গোপন সুড়ঙ্গ ও ঘর তৈরি করে। প্রায় ৩০ থেকে ৪০ বছর আগে তারা সেই ধ্বংসাবশেষের আসল প্রবেশপথ খুঁজে পেয়েছিল, কিন্তু সেই অনুসন্ধানের সময় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। ভূগর্ভস্থ সেই অশুভ আত্মা পাউন্ড পরিবারের কাউকে তার বংশধর হিসেবে স্বীকৃতি দেয়নি, যার ফলে ওল্ড ভিসকাউন্টের ২ উত্তরাধিকারী একে একে সেই ঘরের অন্ধকার কোণে প্রাণ হারায়। তাদের সেই বিয়ন্ডার বৈশিষ্ট্য বা অমূল্য বস্তুগুলো উদ্ধার করাও সম্ভব হয়নি। রাজপরিবার বা চার্চের কাছে বিষয়টি গোপন রাখতে ভিসকাউন্ট অনেক অর্থ ব্যয় করে সেটিকে সাধারণ মৃত্যু হিসেবে প্রচার করেছিলেন, কিন্তু এই ধারাবাহিক মৃত্যুগুলো শেষ পর্যন্ত চার্চের নজর কেড়েছিল। এই কারণেই রাফটার পাউন্ড নিজেকে মানসিকভাবে অসুস্থ এবং বিলাসিতায় মগ্ন হিসেবে তুলে ধরেন, যাতে কেউ তাকে নিয়ে আর তদন্ত না করে। ক্লেইন উপলব্ধি করেন যে রাফটারকে নিয়ন্ত্রণের জন্য যে রহস্যময় লোকেরা কাজ করছে তারা আসলে রাজপরিবার বা চার্চেরই প্রতিনিধি, যারা অত্যন্ত সন্তর্পণে তার উপর নজর রাখছে। তিনি আরও নিশ্চিত হন যে টিউডর পরিবার ডার্ক এম্পেরার বা অন্ধকার সম্রাট পথের বিয়ন্ডার ক্ষমতা ধারণ করত, যার সিকোয়েন্স নয় হল লয়ার বা আইনজীবী। একজন লয়ার যেমন আইনের ফাঁকফোকর ব্যবহার করতে পারদর্শী, রাফটার পাউন্ডও ঠিক তেমনি ভাবে ক্লেইনের স্পিরিট চ্যানেলিং এবং স্বপ্নের সময় নিয়মের সূক্ষ্ম ফাঁক ব্যবহার করে ক্লেইনকে ধোঁকা দিয়েছেন। রাফটার হয়তো পুরোপুরি মিথ্যা বলেননি, বরং তিনি সত্যের কেবল একটি অংশ প্রকাশ করেছেন। যখন তিনি বলেছিলেন পরিবার বজায় রাখা বা গৌরব মনে রাখা, তখন তিনি হয়তো পাউন্ড পরিবারের পাশাপাশি তার গোপন টিউডর বংশের মহিমাও বুঝিয়েছিলেন। ক্লেইন বুঝতে পারেন যে ভূগর্ভস্থ সেই অশুভ আত্মা বর্তমানে মুক্ত হতে পারবে না যতক্ষণ না বাইরের কেউ তাকে সাহায্য করে। যদি সেই আত্মা বেরিয়ে আসে, তবে তা এক বিরাট বিপর্যয় ডেকে আনবে এবং রাফটারের গোপন পরিচয় সবার সামনে চলে আসবে। তাই রাফটার নিজেও চান না সেই রহস্য উন্মোচিত হোক। ক্লেইন একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান যে তিনি কাসপার্সের কাছ থেকে বিস্ফোরক সংগ্রহ করে সেই ভূগর্ভস্থ ধ্বংসাবশেষের প্রবেশপথটি চিরতরে বন্ধ করে দেবেন, যাতে সেই অশুভ শক্তি আর বেরোতে না পারে। তিনি মনে করেন ভবিষ্যতে যখন তিনি আরও শক্তিশালী হবেন, তখন তিনি নিজে গিয়ে সেই বিপদ দূর করবেন এবং সেখান থেকে মূল্যবান সম্পদ আহরণ করবেন। আপাতত তিনি নিজেকে এই জটিল রাজনীতি আর রহস্যময় কন্দল থেকে দূরে রাখতে চান। শুক্রবার সকালে ক্লেইন যথারীতি তার গোয়েন্দা ছদ্মবেশ ধরে কুয়েলাগ ক্লাবে গিয়ে বন্দুক চালনার অনুশীলন করেন এবং সংবাদপত্র পড়েন। সেখানে তার সাথে মেরি গেল এবং টালিম ডুমন্টের দেখা হয়, যাদের সাথে ডেলির অবজারভারের সাংবাদিক মাইক জোসেফও ছিলেন। মাইক ক্লেইনকে জানান যে তিনি কাপিম এবং সিবারের রহস্যময় মৃত্যুর তদন্ত করছেন এবং তার মতে সিবারের মৃত্যু কোনো সিরিয়াল কিলারের কাজ নয়, বরং এটি কেউ একজন সেই খুনিকে নকল করেছে। মেরি গেল ব্যাকলুন্ডের বায়ু দূষণ নিয়ে কাজ করছেন এবং মাইক তাকে একটি সাক্ষাৎকারের সুযোগ করে দেবার প্রতিশ্রুতি দেন। ক্লেইন এইসব সামাজিক কর্মকাণ্ডের আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে চান, যতক্ষণ না তিনি ফেসলেস বা মুখহীন বিয়ন্ডার হিসাবে নিজেকে উন্নত করতে পারছেন। গল্পের শেষে আমরা ইস্ট বরোর একটি অন্ধকার অ্যাপার্টমেন্টে এক বিভৎস দৃশ্য দেখতে পাই। উইলিয়ামস নামের এক ব্যক্তি তার ঘরে ঢোকামাত্রই এক বিশালকায় ছায়ামূর্তি তাকে আক্রমণ করে এবং জানতে চায় কে তাকে লেনিভাসকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছে। উইলিয়ামস প্রাণভয়ে তার বন্ধু জিও ডেরেচার নাম প্রকাশ করে দেন। সেই রহস্যময় মূর্তিটি অত্যন্ত নিষ্ঠুরভাবে উইলিয়ামসের শরীরকে টুকরো টুকরো করে ফেলে এবং ঘরে গ্যাসের পাইপ ভেঙে দিয়ে একটি মোমবাতি জ্বালিয়ে রেখে চলে যায়। কয়েক মিনিট পরই এক বিশাল বিস্ফোরণে পুরো ঘর এবং উইলিয়ামসের অস্তিত্ব চিরতরে বিলীন হয়ে যায়। গল্পের শুরুতেই আমরা দেখি ব্র্যাভহার্টস বারের বিলিয়ার্ড রুমের সেই ধোঁয়াটে এবং পরিচিত পরিবেশ, যেখানে ক্লেইন মোরেট্টি
এক বিশেষ উদ্দেশ্যে প্রবেশ করেন। রাতের খাবারের পর ক্লেইন একটি সাধারণ কালো কোট এবং গাঢ় রঙের টুপি পরে সেখানে গিয়েছিলেন, যাতে তাকে একজন সাধারণ মানুষের মতোই দেখায়। তার হাতে ছিল এক গ্লাস সাউথভেল বিয়ার। তিনি যখন বিলিয়ার্ড রুমে প্রবেশ করলেন তখন দেখলেন কাসপার্স টেবিলের ওপর ঝুঁকে অত্যন্ত মনোযোগ দিয়ে বল মারার চেষ্টা করছেন। ক্লেইন তার কাছে যাওয়ার আগেই কাসপার্স সোজা হয়ে দাঁড়ালেন এবং অত্যন্ত বিরক্তির সাথে জানালেন যে মেরিক সেখানে নেই এবং ক্লেইন যে ধরনের আসর বা গ্যাদারিং খুঁজছেন তাও সেখানে হবে না। কাসপার্স সাফ জানিয়ে দেন যে তার কাছে কেবল অস্ত্র ছাড়া আর কিছুই দেওয়ার নেই। ক্লেইন অবশ্য এতে দমে যাননি, বরং তিনি মৃদু হেসে উত্তর দেন যে তিনি আসলে অস্ত্র কিনতেই সেখানে এসেছেন। ক্লেইন মনে মনে ভাবছিলেন যে মেরিক এবং তার সহযোগীরা হয়তো তাদের শত্রুদের নজরে পড়ে গিয়েছেন এবং সে কারণেই তারা ঘন ঘন জায়গা বদল করছেন। ক্লেইন আসলে পরিকল্পনা করেছিলেন যে তিনি মেরিকের জম্বিদের সাহায্য নিয়ে মিলেট কার্টারকে ধোঁকা দেবেন, কারণ জম্বিরা অত্যন্ত অনুগত এবং তারা মৃত্যুর ভয় পায় না। তবে তাদের নিয়ন্ত্রণের জন্য আজিকের কপার হুইসেলের প্রভাব আড়ালে রাখা জরুরি। ক্লেইনের অস্ত্র কেনার কথা শুনে কাসপার্স কিছুটা অবাক হন এবং সন্দেহজনক দৃষ্টিতে তার দিকে তাকান। তিনি ক্লেইনের বুলেটের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন, কারণ এর আগে ক্লেইন প্রচুর বুলেট কিনেছিলেন। কাসপার্স ভেবেছিলেন ক্লেইন হয়তো অনুশীলনের মাধ্যমেই সব শেষ করে ফেলেছেন। ক্লেইন তখন চতুরতার সাথে উত্তর দেন যে তিনি কুয়েলাগ ক্লাবে কেনা বুলেট দিয়ে অনুশীলন করেছেন এবং এবার তার প্রয়োজন খনিতে ব্যবহৃত শক্তিশালী বিস্ফোরক। এই কথা শোনা মাত্রই কাসপার্স অত্যন্ত গম্ভীর হয়ে যান এবং ক্লেইনকে সতর্ক করে দেন যেন তিনি এমন কোনো অপরাধমূলক কাজ না করেন যা পুলিশ বা সিভিলাস ইয়ার্ডের নজরে আসে। কাসপার্স স্পষ্ট জানিয়ে দেন যে তিনি তার গ্রাহকদের কোনো ব্যাংক ডাকাতি বা ধ্বংসাত্মক কাজে সাহায্য করবেন না, কারণ তিনি তার ব্যবসার কিছু কঠোর নিয়ম মেনে চলেন। ক্লেইন তখন তাকে আশ্বস্ত করে বলেন যে তিনি কোনো ব্যাংক লুণ্ঠন করতে যাচ্ছেন না, বরং একটি ভবনের সংস্কারের কাজে একটি গোপন কক্ষ ধ্বংস করতে সহায়তা করছেন। ক্যাসপার্স তবুও সন্দিহান ছিলেন এবং জানতে চান কেন কোনো পেশাদার নির্মাণ কোম্পানিকে ডাকা হচ্ছে না। ক্লেইন বুঝিয়ে বলেন যে সেটি একটি গোপন কক্ষ এবং মালিক চান না বাইরের কেউ সে সম্পর্কে জানুক। ক্লেইন এমনকি একজন নির্ভরযোগ্য বিস্ফোরক বিশেষজ্ঞের খোঁজও করেন যেন পুরো বাড়িটি ভেঙে না পড়ে। ক্লেইনের এই সাবধানতা দেখে ক্যাসপার্সের সন্দেহ কিছুটা দূর হয়। ঠিক যখন তারা কথা বলছিলেন তখনই ঘরের কোণ থেকে একটি অলৌকিক এবং মায়াবী কণ্ঠস্বর ভেসে আসে। ক্লেইন লক্ষ্য করেন যে মিস বডিগার্ড বা শ্যারন সেখানে আগে থেকেই বসেছিলেন, অথচ তিনি তার উপস্থিতি টের পাননি। শ্যারন তার সেই পরিচিত ব্ল্যাক গথিক পোশাকে এবং ফ্যাকাশে চেহারায় শান্তভাবে বসেছিলেন। তিনি ক্যাসপার্সকে সরাসরি বলে দেন যে কোনো বিশেষজ্ঞের প্রয়োজন নেই। শ্যারন জানান যে ম্যারিক আর এইবারে ফিরবেন না এবং যদি কোনো বার্তা দিতে হয় তবে তা যেন ক্যাসপার্সের মাধ্যমেই দেওয়া হয়। ক্লেইন যখন শ্যারনের কাছে বিস্ফোরক বিশেষজ্ঞের কথা পুনরায় তোলেন তখন শ্যারন তার নীল চোখে তাকিয়ে নিষ্পৃহভাবে উত্তর দেন যে তিনি নিজেই সেই বিশেষজ্ঞ। ক্লেইন এই কথা শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে যান। তিনি ভাবছিলেন যে শ্যারনের মতো একজন উচ্চ পর্যায়ের বিয়ন্ডার, যিনি সম্ভবত সিকোয়েন্স 5-এর অধিকারী, তিনি কেন খণ্ডকালীন ধ্বংস বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন। তবে ক্লেইন তর্কে না গিয়ে তার কথা মেনে নেন। এরপর ক্যাসপার্সকে 2 পাউন্ড বিস্ফোরক প্রস্তুত করতে বলে তিনি সেখান থেকে বিদায় করে দেন। এরপর ক্লেইন এবং শ্যারনের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়। ক্লেইন ব্যারনেট রাফটার পাউন্ডের সাথে তার সাক্ষাতের কাহিনী বিস্তারিত বর্ণনা করেন। ক্লেইন তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে বুঝতে পেরেছিলেন যে রাফটার পাউন্ড তাকে অনেক বিষয়ে মিথ্যা বলছে। ক্লেইন সন্দেহ করেন যে একটি অভিজাত ভিসকাউন্ট পরিবার এত সহজে কারো দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না। যদি কোনো শিশুও অস্বাভাবিক কিছু টের পায় তবে চার্চ বা রাজপরিবার কেন তা জানবে না। ক্লেইন শ্যারনকে তার আশঙ্কার কথা জানান যে ভূগর্ভস্থ কাঠামোর সাথে এমন কিছু রহস্যময় বিষয় জড়িয়ে আছে যা পাউন্ড লুকাতে চাচ্ছেন। ক্লেইনের ধারণা ছিল যে সেখানে থাকা অশুভ আত্মাটি এখনই বাইরে আসতে পারবে না, তাই তিনি বিস্ফোরক দিয়ে প্রবেশপথটি চিরতরে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেন। ক্লেইন যখন শ্যারনের কাছে তার পারিশ্রমিক জানতে চান তখন শ্যারন ছোট করে উত্তর দেন যে তিনি এই কাজটি বিনামূল্যে করবেন। ক্লেইন কিছুটা চিন্তিত হয়ে পড়েন, কারণ তিনি জানতেন যে বিনামূল্যে পাওয়া জিনিসের মূল্য আসলে অনেক বেশি হয়। শ্যারন তখন ব্যাখ্যা করেন যে প্রবেশপথ ধ্বংস করার পর কেবল তিনিই আত্মার মতো সেখান দিয়ে যাতায়াত করতে পারবেন এবং পরবর্তীতে সুবিধামতো সময়ে অশুভ আত্মাকে ধ্বংস করে ভেতরের সম্পদ সংগ্রহ করতে পারবেন। ক্লেইন এই যুক্তিতে সন্তুষ্ট হন এবং তাদের মধ্যে একটি চুক্তি হয়। ক্লেইন আরও অনুরোধ করেন যেন ম্যারিকের কাছ থেকে কয়েকজন জম্বি সহকারী হিসেবে দেওয়া হয়, যাতে মিলেট কার্টারের সামনে একটি শক্তিশালী দল হিসেবে নিজেদের জাহির করা যায়। তারা ঠিক করেন পরের দিন সকাল 10টায় অভিযান শুরু হবে। গল্পের পরবর্তী অংশে আমরা দেখি শিও ডেরেচারের করুণ পরিস্থিতি। শনিবার সকালে শিও যখন তার কাজের খবর নিতে ইস্ট বড়োতে যান তখন তিনি পত্রিকায় একটি ভয়াবহ সংবাদ দেখতে পান। এক ধারাবি স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্টে গ্যাস লিক হয়ে বিস্ফোরণ ঘটেছে এবং সেখানে উইলিয়ামস নামে একজন ব্যক্তি মারা গেছেন। শিও এই সংবাদ দেখে স্তব্ধ হয়ে যান,
কারণ তিনি জানতেন যে উইলিয়ামস অত্যন্ত দরিদ্র ছিলেন এবং গ্যাস ব্যবহার করার মতো বিলাসিতা তার ছিল না। শিওর মনে প্রবল সন্দেহ জাগিয়ে যে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। শিওর লেনেভাস নামক একজন অপরাধীর খোঁজ করার জন্য উইলিয়ামসকে নিয়োগ করেছিলেন এবং তার মনে অপরাধ বোঝ কাজ করতে থাকে যে হয়তো তার কারণেই উইলিয়ামসকে জীবন দিতে হয়েছে। শিও বুঝতে পারেন যে লেনেভাস কোনো সাধারণ প্রতারক নয়, বরং একজন বিপজ্জনক ব্যক্তি যার পিছনে কোনো উন্মাদ শক্তির হাত রয়েছে। শিও অত্যন্ত শোকাহত হন এবং প্রতিজ্ঞা করেন যে তিনি এই হত্যার প্রতিশোধ নেবেন। তবে তিনি এটাও জানতেন যে এখন ইস্ট বড়োতে যাওয়া তার জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তাই তিনি সেখান থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তার বান্ধবী ফোর্সকে নিয়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরিকল্পনা করেন। অবশেষে সকাল 10:14 ক্লেইন এবং শ্যারন 8 নম্বর উইলিয়াম স্ট্রিটে পৌঁছান। ক্লেইন তখন শার্লক মরিয়ার্টি হিসেবে একটি ধূসর নীল শ্রমিকের পোশাকে ছদ্মবেশ ধারণ করেছিলেন। শ্যারন অদৃশ্য ছিলেন, তাই তাকে কেউ দেখতে পাচ্ছিল না। ক্লেইনের সাথে ম্যারিকের পাঠানো 3 জন জম্বি ছিল, যাদের দেখে মিলেট কার্টার অত্যন্ত খুশি হন। ক্লেইন তাদের পরিচয় দেন সাপ তাড়ানোর বিশেষজ্ঞ হিসেবে। তিনি যুক্তি দেন যে জম্বিরা সাপের কামড়কে ভয় পায় না, তাই তারা এই কাজের জন্য সেরা। মিলেট কার্টার ক্লেইনের দ্রুত প্রস্তুতি এবং তার সহকারীদের সাহসিকতা দেখে মুগ্ধ হন। এভাবেই ক্লেইন তার চতুরতা এবং শারনের অতিপ্রাকৃত ক্ষমতার সমন্বয়ে একটি রহস্যময় অভিযানের সূচনা করেন, যা ভবিষ্যতের বড় কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছিল। গল্পের শুরুতেই আমরা দেখি ক্লেন মোরেটি এক অন্ধকার এবং রহস্যময় ভূগর্ভস্থ কাঠামোর ভেতরে প্রবেশ করেছেন, যেখানে চারপাশের পরিবেশ ছিল অত্যন্ত থমথমে এবং গা ছমছমে। তার হাতে থাকা লণ্ঠনের টিমটিমে আলোয় তিনি পুরো হলঘরটি অত্যন্ত সতর্কতার সাথে পরীক্ষা করে দেখছিলেন, যাতে সেখানে অন্য কোনো গোপন প্রবেশপথ আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়। তিনি এতটাই সাবধানী ছিলেন যে ভেতরের দিকে যাওয়া সেই অন্ধকার সুড়ঙ্গটিতে পা বাড়ানোর সাহস পাননি এবং সেখানে নতুন করে জমা হওয়া সাপগুলোকে একটি প্রচণ্ড ঠান্ডা বাতাসের ঝাপটায় উড়িয়ে দেওয়া হয়েছিল। সবকিছু ঠিক আছে নিশ্চিত করার পর তিনি গেটের একপাশে সরে দাঁড়ান এবং 3টি জম্বির সাথে মিলে লক্ষ্য করেন যে মিস শ্যারন কিভাবে অত্যন্ত পেশাদারিত্বের সাথে বিভিন্ন জায়গায় বিস্ফোরক স্থাপন করছেন। শ্যারনের এই কাজ করার ধরন দেখে ক্লেইনের মনে হয়েছিল তিনি এই কাজে অত্যন্ত দক্ষ, এবং এই বিষয়টি নিয়ে তিনি মনে মনে একটি দীর্ঘশ্বাস ফেলেন। যদিও জম্বিগুলো তার এই মানসিক প্রতিক্রিয়ায় কোনো সাড়া দেয়নি, কারণ ক্লেন তার আধ্যাত্মিক শক্তি বা স্পিরিচুয়ালিটি ব্যবহার করে মিস্টার এজিকের সেই রহস্যময় কপার হুইসেলটিকে মুড়িয়ে রেখেছিলেন, যাতে এর নেতিবাচক প্রভাবগুলো চারপাশের পরিবেশে ছড়িয়ে না পড়ে। ক্লেন মূলত এই প্রাচীন এবং সূক্ষ্ম কপার হুইসেলটি সাথে আনতে চাননি, কিন্তু দুষ্ট আত্মার কারসাজি থেকে বাঁচার জন্য তাকে নিজের আধ্যাত্মিক শক্তির কিছু অংশ এখানে উৎসর্গ করতে হয়েছিল। ক্লেন মনে মনে ভাবছিলেন মিস শ্যারন আসলে কোন পাথওয়ের অনুসারী হতে পারেন, কারণ তিনি নিজেকে একজন ডেমোলিশন এক্সপার্ট বা ধ্বংস বিশেষজ্ঞ হিসেবে দাবি করেছিলেন, এবং তার কাজ দেখে মনে হচ্ছিল তিনি মোটে বাড়িয়ে বলছেন না। ক্লেন তার অতীতে নাইট হক্সে পড়ার সময়কার তথ্যের সাথে শ্যারনের ক্ষমতার মিল খোঁজার চেষ্টা করছিলেন, এবং সিকোয়েন্স 9-এর ক্রিমিনাল, প্রিজনার, ওয়ারিয়ার বা হান্টার এবং সিকোয়েন্স 7-এর ওয়েপন মাস্টার বা নলেজ কিপারের মতো নামগুলো নিয়ে ভাবছিলেন। উল্লেখ্য যে নলেজ কিপারকে চার্চ অফ দ্য গড অফ নলেজ অ্যান্ড উইজডমে ডিটেকটিভ নামে ডাকা হয়। তবে শ্যারনের জম্বি নিয়ন্ত্রণ করার ক্ষমতা ক্লেইনকে বেশ অবাক করেছিল, কারণ কোনো পরিচিত পাথওয়ের সাথেই এটি পুরোপুরি মিল ছিল না। ঠিক সেই মুহূর্তে শ্যারন কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বিস্ফোরকের ফিউজে আগুন ধরিয়ে দেন, যা ক্লেইনকে মুহূর্তের জন্য আতঙ্কিত করে তোলে, এবং তিনি দ্রুত দৌড়ে করিডোরে চলে যান। 3টি জম্বিও অত্যন্ত শান্তভাবে তাকে অনুসরণ করে, এবং শ্যারন হঠাৎ করে ক্লেইনের পাশে ভেসে উঠে জানান যে সেই জায়গাটি নিরাপদ, যদিও ওপর থেকে প্রচুর ধুলোবালি পড়তে পারে। হঠাৎ করেই এক প্রচণ্ড শব্দে চারপাশ কেঁপে ওঠে এবং ক্লেইনের কানে এক ধরনের ভোঁ ভোঁ শব্দ হতে শুরু করে, যার ফলে তিনি সাময়িকভাবে বাইরের কোনো শব্দ শুনতে পাচ্ছিলেন না। ক্লেইন যদি একজন ক্লাউন না হতেন, তবে হয়তো সেই ভয়াবহ কম্পনে তিনি নিজের ভারসাম্য বজায় রাখতে পারতেন না এবং মাটিতে পড়ে যেতেন। তার চোখের সামনেই বড় বড় পাথর এবং কাদা পড়ে সুড়ঙ্গের প্রবেশপথটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। সেই পরিস্থিতির মধ্যেও ক্লেন তার পকেটে থাকা মিস্টার এজিকের কপার হুইসেলটি শক্ত করে ধরে রেখেছিলেন, যাতে বুঝতে পারেন যে কোনো দুষ্ট আত্মা সেখান থেকে মুক্তি পেয়েছে কিনা। যদিও তিনি আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই যাত্রাটি নিরাপদ হবে, তবুও 6টি প্রধান দেবদেবীর মূর্তির সাথে সম্পর্কিত বিষয়ের ক্ষেত্রে তিনি কোনো ঝুঁকি নিতে চাননি। হুইসেলটির পৃষ্ঠ ছিল শীতল কিন্তু শান্ত, যার অর্থ কোনো অশুভ পরিবর্তন ঘটেনি এবং দুষ্ট আত্মাটি মুক্ত হতে পারেনি। এই পুরো বিষয়টি ক্লেইনের জন্য একটি সুযোগ হিসেবে কাজ করে, কারণ তার ধুলোমাখা চেহারা দেখে
মিস্টার মিলেট কার্টার সহজেই বিশ্বাস করবেন যে সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে। ক্লেইন যখন কার্টারের সাথে দেখা করতে যান তখন তিনি ইচ্ছে করেই হাঁপাতে হাঁপাতে তাকে জানান যে ভূগর্ভস্থ কাঠামোটি অত্যন্ত পুরনো হওয়ার কারণে সামান্য নাড়াচাড়াতেই তা ধসে পড়েছে। তিনি কার্টারকে বলেন যে সাপ তাড়ানোর সময় এই দুর্ঘটনা ঘটে এবং তারা কোনো মতে প্রাণে বেঁচে ফিরে এসেছেন। কার্টার এই কথা শুনে অত্যন্ত বিচলিত হয়ে পড়েন এবং নিজের ভাগ্যকে ধন্যবাদ জানান যে তিনি ক্লেইনের মতো একজন পেশাদারকে নিয়োগ করেছিলেন, না হলে হয়তো বড় কোনো প্রাণহানি ঘটতে পারত। এই কাজের পুরস্কার হিসেবে কার্টার তাকে নগদ ৩০ পাউন্ড এবং ৫টি অত্যন্ত বিরল সোনার মুদ্রা বা গোল্ড কয়েন প্রদান করেন। ক্লেইন এই অর্থ পেয়ে বেশ খুশি হন এবং অত্যন্ত বিনয়ের সাথে কার্টারকে অভিবাদন জানান। লোয়েন সাম্রাজ্যের মুদ্রার ইতিহাসে গোল্ড পাউন্ড বা সোনার কয়েনের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। যদিও সম্রাট রুসেলের পর থেকে মানুষ কাগজের নোট ব্যবহার করতে বেশি অভ্যস্ত হয়ে উঠেছে, কিছু পুরনো মেজাজের মানুষ এখনও বিপদে পড়ার আশঙ্কায় নিজেদের কাছে সোনার মুদ্রা রাখেন। ক্লেইন জানতেন যে এই মিশনটি সফল হয়েছে এবং তিনি ও শার্লেন এই দুষ্ট আত্মার প্রভাব থেকে মুক্ত থাকবেন, কারণ তারা সাধারণ মানুষ নন এবং তাদের আধ্যাত্মিক প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। ক্লেইন বাড়িতে ফিরে গিয়ে নিজের সাধারণ পোশাক পরে নেন এবং এরপর কুয়েলা ক্লাবে গিয়ে বন্দুক চালনার অনুশীলন করেন। রাতের খাবার শেষে তিনি যখন মিন্স্ক স্ট্রিটে নিজের বাড়ির দিকে ফিরছিলেন তখন তিনি এক অদ্ভুত অস্বস্তি অনুভব করেন। গ্যাস ল্যাম্পের আলোয় আলোকিত সেই রাস্তায় তিনি দেখেন যে দুজন পুলিশ কনস্টেবল একটি কুকুর নিয়ে তল্লাশি চালাচ্ছে, যা হয়তো সাম্প্রতিক খুনের ঘটনাগুলোর তদন্তের অংশ ছিল। ক্লেইন যখন তাদের পাশ কাটিয়ে যাবার চেষ্টা করেন তখন পুলিশ কুকুরটি হঠাৎ তার দিকে ঘেউ ঘেউ করতে শুরু করে। ক্লেইন দ্রুত বুঝতে পারেন যে তার গায়ে বিকেলে বন্দুক চালানোর অনুশীলনের সময়কার বারুদের গন্ধ রয়ে গেছে। কোনো ঝামেলা এড়াতে তিনি অত্যন্ত চতুরতার সাথে হাসি মুখে পুলিশকে জানান যে তিনি রাস্তা থেকে একটি রিভলভার এবং কিছু গুলি কুড়িয়ে পেয়েছেন এবং সেগুলো জমা দেবার জন্য থানায় নিয়ে যাচ্ছিলেন। পুলিশ তাকে থানায় নিয়ে যেতে চাইলে ক্লেইন রাজি হন, তবে তিনি শর্ত দেন যে তার আইনজীবী মিস্টার জুর্গেন কুপার না আসা পর্যন্ত তিনি কোনো তল্লাশি গ্রহণ করবেন না। ক্লেইনের এই অসাধারণ বুদ্ধিমত্তা এবং উপস্থিত বুদ্ধি তাকে এক বড় বিপদ থেকে রক্ষা করার সুযোগ করে দেয়। গল্পের শুরুতেই আমরা দেখি ব্যাকল্যান্ডের পূর্ব বড় বা ইস্ট বড়োর এক অন্ধকার আর নোংরা কোণ, যেখানে কুয়াশা আর দারিদ্র্য যেন মিলেমিশে একাকার হয়ে আছে। মাতাল জিয়ন যখন একটি দেওয়ালের দিকে মুখ করে নিজের কাজে মগ্ন ছিল, ঠিক তখনই এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। কেউ একজন নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়ায় এবং তার কাঁধে হাত রাখে। ভয়ে জিয়নের প্রায় আত্মা শুকিয়ে যাওয়ার অবস্থা হয়, কারণ এই অন্ধকার গলিতে যে কোনো কিছুই ঘটা সম্ভব। কিন্তু সে যখন পেছনে ফিরে তাকায় তখন দেখতে পায় এক ছোটখাটো ছেলেকে, যার পরনে ক্যানভাস জ্যাকেট এবং মাথায় টুপি। তবে ভালো করে লক্ষ্য করতেই জিয়ন বুঝতে পারে এটি কোনো সাধারণ ছেলে নয়, বরং ছদ্মবেশী শিয়াও। শিয়াও তাকে শান্ত থাকার সংকেত দেয় এবং খুব নিচু স্বরে জিজ্ঞাসাবাদ শুরু করে। শিয়াও জানতে চায় যে গত দুদিনে উইলিয়ামসের পরিচিতদের মধ্যে কার কার মৃত্যু হয়েছে। জিয়ন তার মদের নেশায় বুঁদ হওয়া মস্তিষ্ক নিয়ে অনেকক্ষণ চিন্তা করার পর জানায় যে গ্যাভেন নামে একজন আজ সকালে টুসক নদীতে ডুবে মারা গেছে। জিয়ন এটাকে একটা দুর্ঘটনা হিসেবেই দেখছিল, কারণ তার মতে গ্যাভেন সাঁতার জানত না এবং মাতাল অবস্থায় নদীর পাড়ে হাওয়া খেতে পছন্দ করত। কিন্তু শিয়াওর তীক্ষ্ণ বুদ্ধি একে সাধারণ দুর্ঘটনা হিসেবে মেনে নিতে পারছিল না। সে সরাসরি জানতে চায় গ্যাভিন কি উইলিয়ামসের দেওয়া সেই রহস্যময় ফেরারি আসামি লেনভাসকে খুঁজে বের করার কাজ নিয়েছিল কিনা। জিয়ন স্বীকার করে যে তারা সবাই এই কাজের সাথে যুক্ত ছিল। তাদের কাজ ছিল লেনভাসের পোর্ট্রেট বা ছবি সবাইকে দেখানো এবং কোনো ক্লু পেলে উইলিয়ামসকে জানানো। বিনিময়ে উইলিয়ামস তাদের ৩ দিন মদ আর মাংসের ভোজ দেবার প্রতিশ্রুতি দিয়েছিল। জিয়ন আরও জানায় যে উইলিয়ামস নিজে একটি গ্যাস বিস্ফোরণে মারা গেছে, যা তাকে এতটাই ভীত করে তুলেছে যে সে এখন তার মেস ছেড়ে সস্তা মোটেলে থাকে। শিয়াও এই ঘটনাগুলোর মধ্যে একটা প্যাটার্ন বা যোগসূত্র খুঁজে পায়। সে জানতে পারে গ্যাভিন শেষবার ইস্ট বালাম ডকের কাছে ওয়ার্কার্স অ্যালায়েন্স ট্যাভার্নি দিয়েছিল এবং সেখানে সবার কাছে লেনভাসের ছবি দেখিয়েছিল। শিয়াও মনে মনে ভাবে যে লেনভাসের প্রতিক্রিয়া এখন আর স্রেফ চরম নয়, বরং এটি উন্মাদনার পর্যায়ে পৌঁছে গেছে। সে নিজেকে লেনভাসের জায়গায় বসিয়ে চিন্তা করে যে যদি সে নিজে অপরাধী হতো তবে শহর ছেড়ে পালানোই হতো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু লেনভাস তা না করে যারা তাকে খুঁজছে তাদের একে একে হত্যা করছে।
শিয়াও বুঝতে পারে যে পরিস্থিতি খুবই জটিল এবং সে সিদ্ধান্ত নেয় যে এই বিষয়টি সে প্রথমে মিস অড্রেকে জানাবে এবং নিজে ছদ্মবেশে সেই ট্যাভার্নটি পর্যবেক্ষণ করবে। গল্পের প্রেক্ষাপট এরপর বদলে যায় শারউড বরোর রাইস পুলিশ স্টেশনে। সেখানে আমরা শার্লক মোরিয়াটি নামধারী ক্লাইনকে দেখতে পাই, যে চোর আর মাতালদের সাথে একটি বেঞ্চে বসে আছে। ক্লাইন নিজের ভাগ্যের ওপর বিরক্ত ছিল, কারণ একটি সিরিয়াল কিলারের তদন্তের কারণে পুলিশের কড়াকড়িতে সে ধরা পড়ে গেছে। তার সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল তার পকেটে থাকা বিয়ন্ডার আইটেমগুলো, যেমন চার্ম এবং ভেষজ পাউডার। যদি পুলিশ তার দেহ তল্লাশি করে, তবে সে কোনোভাবেই এগুলোর ব্যাখ্যা দিতে পারবে না। ঠিক এই সংকটের মুহূর্তে তার ত্রাতা হিসাবে আবির্ভূত হন তরুণ আইনজীবী জুর্গেন কুপার। জুর্গেন এতটাই প্রভাবশালী এবং পেশাদার ছিলেন যে পুলিশের কনস্টেবল তাকে দেখে সম্মান জানায়। জুর্গেনের হস্তক্ষেপে ক্লায়েন্টকে কোনো প্রকার তল্লাশি বা কঠিন জেরার সম্মুখীন হতে হয়নি। তাকে স্রেফ একজন সুনাগরিক হিসাবে গণ্য করা হয়, যে একটি কুড়িয়ে পাওয়া বন্দুক পুলিশের হাতে তুলে দিয়েছে। যদিও এই মুক্তির জন্য ক্লায়েন্টকে তার রিভলভারটি হারাতে হয় এবং জুর্গেনকে 2 পাউন্ড ফি দিতে হয়, জুর্গেন তাকে সতর্ক করে দেয় যে একজন প্রাইভেট ডিটেকটিভের জন্য পুলিশ স্টেশনে আসা যাওয়া একটি পেশাগত ঝুঁকি এবং ভবিষ্যতে নিয়মিত আইনি সহায়তার জন্য সে একটি অংশীদারিত্বের প্রস্তাব দেয়। ক্লাইন অনিচ্ছা সত্ত্বেও এই প্রস্তাবে রাজি হয়, কারণ সে জানে ব্যাকলন্ডে টিকে থাকতে হলে আইনি সুরক্ষা প্রয়োজন। পুলিশ স্টেশন থেকে মুক্তি পেয়ে ক্লাইন যখন 15 মিন্স্ক স্ট্রিটে নিজের বাড়িতে ফেরে, তখন সে শারীরিক এবং মানসিকভাবে বেশ ক্লান্ত ছিল। সে একটি উষ্ণ স্নান নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু তখনই তার কানে আসে এক অলৌকিক প্রার্থনা। এটি ছিল মিস জাস্টিস বা অড্রের কণ্ঠস্বর। স্নান সেরে দ্রুত পোশাক পরে ক্লাইন তার রহস্যময় আধ্যাত্মিক জগৎ বা ধূসর কুয়াশার ওপরে চলে যায়। সেখানে অড্রে তাকে ইস্ট বরোর ধার্ভি স্ট্রিটের বিস্ফোরণ এবং গ্যাভিনের রহস্যময় মৃত্যু সম্পর্কে বিস্তারিত জানায়। একজন টেলিপ্যাথিস্ট হিসাবে অড্রে নিজের কোনো ব্যক্তিগত মতামত যোগ করেনি, যাতে ক্লাইনের বিচারে কোনো ভুল না হয়। ক্লাইন সবকিছু শোনার পর বুঝতে পারে যে লেনভাসের আচরণ কোনো স্বাভাবিক অপরাধীর মতো নয়। লেনভাস একজন ধুরন্ধর প্রতারক হওয়া সত্ত্বেও কেন পালানোর পরিবর্তে সবাইকে মেরে ফেলছে। ক্লাইনের সন্দেহ হয় যে ট্রু ক্রিয়েটরের কাছে প্রার্থনা করার ফলে লেনভাস হয়তো মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে, যা ট্রু ক্রিয়েটরের অনুসারীদের মধ্যে খুব সাধারণ একটি বৈশিষ্ট্য। রহস্যের গভীরে যাওয়ার জন্য ক্লাইন ধূসর কুয়াশার টেবিলে বসে স্বপ্ন দিব্যজ্ঞান বা ড্রিম ডিভিনেশন ব্যবহার করে। সে ধ্যানে দেখতে পায় ধার্ভি স্ট্রিটের সেই বৃদ্ধস্ত 3 তালা অ্যাপার্টমেন্টটি, যেখানে বিস্ফোরণ ঘটেছিল। ক্লাইন অনুধাবন করে যে খুনি হয়তো এখনও সেই ক্রাইম সিনের আশেপাশে লুকিয়ে আছে, যাতে পরবর্তী তদন্তকারীকে সে খতম করতে পারে। এই ঝুঁকি থাকা সত্ত্বেও ক্লাইন সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার কাছে মনে হয় খুনি লেনভাসের সাথে কোনোভাবে সম্পর্কিত। কিন্তু নিজেকে রক্ষা করতে এবং লুকিয়ে থাকা শত্রুকে খুঁজে বের করতে তার বিশেষ ক্ষমতার প্রয়োজন ছিল। তার দৃষ্টি পড়ে ব্রোঞ্জ টেবিলের উপর রাখা অল ব্ল্যাক আই নামক বস্তুটির দিকে। এটি ছিল বিয়ন্ডার রসাগরের অবশিষ্টাংশ। যদিও এটি ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক, কারণ এটি ট্রু ক্রিয়েটরের মানসিক দূষণ লেগে আছে, তবুও ক্লাইন সিদ্ধান্ত নেয় যে স্পিরিচুয়াল থ্রেড বা আধ্যাত্মিক সুতো দেখার জন্য সে এটি সাময়িকভাবে ব্যবহার করবে। সে পেন্ডুলাম দিয়ে ভাগ্য পরীক্ষা করে নিশ্চিত হয় যে বিপদ থাকলেও তা মোকাবিলা করা সম্ভব। এরপর শুরু হয় ক্লাইনের চূড়ান্ত প্রস্তুতির পালা। সে নিজের চেহারা পরিবর্তনের জন্য নকল দাড়ি ব্যবহার করে এবং নিজেকে আয়নায় পর্যবেক্ষণ করে। তার আগের সেই পণ্ডিত বা ডিটেকটিভ সুলভ ভাব এখন সম্পূর্ণ বদলে গেছে। তার চোখে এখন এক গভীর রহস্য এবং সংকল্প। আয়নার সামনে দাঁড়িয়ে সে যখন নিজের মুষ্টিবদ্ধ হাত দেখে, তখন তার মনে পড়ে যায় তার মৃত ক্যাপ্টেন ডান স্মিথের কথা। সে নিচু স্বরে নিজেকে বলে যে এটিই হচ্ছে তার এবং তার ক্যাপ্টেনের হয়ে প্রতিশোধ নেওয়ার প্রথম পদক্ষেপ। ক্লাইনের মুখে তখন এক শীতল কিন্তু উজ্জ্বল হাসি ফুটে ওঠে। এই হাসিটি স্রেফ আনন্দের নয়, বরং এটি ছিল এক যোদ্ধার প্রস্তুতি, যে অন্ধকারের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে। ব্যাকলন্ডের এই কুয়াশাচ্ছন্ন রাতগুলিতে সাধারণ মানুষের অগোচরে যে অতিপ্রাকৃত ষড়যন্ত্র চলছে, ক্লাইন এখন তার কেন্দ্রে প্রবেশ করতে যাচ্ছে। লেনভাস বা তার সহযোগীরা হয়তো ভাবছে তারা ধরাছোঁয়ার বাইরে, কিন্তু তারা জানে না যে একজন ফুল তাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে এবং প্রতিশোধের আগুন নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। ক্লাইনের এই নতুন ছদ্মবেশ এবং অল ব্ল্যাক আইয়ের ক্ষমতা তাকে সত্যের কাছাকাছি নিয়ে যাবে, কিন্তু এর বিনিময়ে তাকে যে মানসিক ও আধ্যাত্মিক যুদ্ধের মধ্য দিয়ে যেতে হবে, তা তার অস্তিত্বকে
আমূল বদলে দিতে পারে, তবুও সে পিছ হবার পাত্র নয়, কারণ তার হৃদয়ে জ্বলছে প্রতিশোধের লেলিহান শিখা।